সকাল সকাল গ্রাম থেকে ফোন আসছিল, আর তারপর থেকে মাথাটা প্রচুর গরম হয়ে আছে। চেয়ারম্যান বাড়ির লোকজন নাকি আজকেই বাড়ি ঘেরাও করেছে। না, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। এবার আমি যাব গ্রামে। অনেক সহ্য করেছি। আব্বু আমাকে বলেছিল ঝামেলা না করতে, কিন্তু কিছু না বলতে বলতে মাথায় উঠে গেছে। বন্ধুদের সাথে পরামর্শ করলাম। চল আজকেই গিয়ে ওদের শিক্ষা দিয়ে আসি। না দোস্ত, আমি কোনো ঝামেলা করতে চাই না। আর আব্বু আম্মু সহ আমার পুরো পরিবার গ্রামে থাকে। আমি থাকতে হয়তো কিছু করতে পারবে না, কিন্তু আমি চলে আসার পর যদি আমার পরিবারের লোকদের উপর চড়াও হয় তখন কি হবে? আরে সেই সাহস পাবে না, এমন শিক্ষা দেব না। না রে দোস্ত, আসলে ওই গ্রামে ওদের প্রতিপক্ষ কেউ নেই। সবাই ওদেরই ভয় পায়। তোর আব্বুরও তো পাওয়ার কম না। তবে এখন তো আব্বু ক্ষমতায় নেই। আর ওরা আব্বু ভাইয়ার নামে মিথ্যা মামলা ঢুকিয়ে দিয়েছে। কিছু করতেই পারছে না। তাহলে তোর যাওয়ার দরকার নেই, তোর বিপদ হতে পারে। হলে হোক, আমি আর বসে থাকতে পারবো না। তুই যে গ্রামে যাবি, তোর ফ্যামিলি কেউ জানে এই ব্যাপারে? না, কেউ জানে না। জানলে আমাকে কিছুতেই যেতে দেবে না। আচ্ছা, আমরা যাব তোর সাথে। আগে আমি যাব, প্রয়োজন হলে তোদের ডেকে নিব। আরো কিছুক্ষণ বলে সেদিন দুপুরের ট্রেনে গ্রামে চলে আসলাম। প্রায় 4 বছর পর গ্রামে আসলাম। মিথ্যে অপরাধের কারণে আমাকেও গ্রাম ছাড়তে হয়েছিল। এরপর থেকে আব্বু আর কখনো আমাকে গ্রামে আসতে দেয়নি। আগের মতো কিছুই নেই। আগে যেখানে নৌকা নিয়ে নদী পার হতো, এখন সেখানে ব্রিজ, সব পিচ ঢালাই রাস্তা হয়ে গেছে। গাড়ি নিয়ে একদম বাসায়। আব্বু বাসার সামনে যে বাগানটা ছিল সেখানেই বসেছিল। আমাকে দেখে এগিয়ে কিরে, তুই হঠাৎ গ্রামে? আব্বু ভালো লাগছিল না। যান্ত্রিক শহর কিছুদিনের জন্য বেড়াতে আসলাম। আসার আর সময় পেলি না? জানিস এখানে ভেজাল হচ্ছে। আব্বু জানি। আর তার একটা সমাধান করতে গ্রামে আসতে হলো। কি বলছিস তুই? তুই করবি সমাধান? যেখানে আমরা বড়রা মিলে সমাধান করতে পারছি না, সেখানে তুই করবি সমাধান? আব্বু করব, তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো। আচ্ছা চল, ভেতরে চল। আব্বু আমাকে নিয়ে ভেতরে গেল। সবাই আমাকে দেখে অবাক। সবার সাথে কথা বলে আমি রুমে গেলাম। আমার রুম তো আর আমার রুম নেই, পুরো বিদেশিদের আওতাধীন হয়ে গেছে। মাকড়সা কিছু ব্যাঙ আর কত কি না, এখন এই রুমে ওঠা যাবে না। আমি আব্বু রুমে গিয়ে চেঞ্জ করে কিছু খেয়ে নিলাম। তারপর কাজে লাগলাম। সবকিছু ঠিকঠাক করলাম, কিন্তু রুমের ফ্যান লাইট সব নষ্ট হয়ে গেছে। নতুন করে সব নিয়ে আসতে হবে। না, ওদের সাথে আনলে ভালোই হতো। একটু ফ্রিতে খাটিয়ে নিতে পারতাম। শালারা অনেক খেয়েছে আমার থেকে। আর এই বাড়িতে থাকা হয় শুধু দাদির জন্য। দাদা রেখে যাওয়া এই বাড়ি ছাড়া নাকি সে থাকবে না। সামনে বিশাল এক দালান আছে, কিন্তু না, সেখানে থাকবে না। আর তার ছেলে মাকে রেখে ওই দালানে থাকবে না, শুধু ভাইয়া আর ভাবি থাকে। দালানে থেকে বোর হয়ে গেছি। টিনের বেড়া থাকবে, কাঠের জানালা, দক্ষিণা বাতাস বসবে, এইসবের জন্য মনটা ব্যাকুল থাকতো। তাই নিজের জন্য রুমটা পরিষ্কার করতে হচ্ছে। এখন ঘরে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। বাসায় নাকি বাড়তি ফ্যান, লাইট, মশারি কিছুই নেই। ভাইয়ার বাইক নিয়ে ছুটলাম বাজারের দিকে। সবকিছুই কিনলাম, কিন্তু নেব কিভাবে? গ্রামে আবার 3 চাকার ভ্যান পাওয়া যায়। আগে তো অনেক ছিল, কিন্তু এখন দেখছি না কেন। আমি বাইক রেখে একটু সামনের দিকে গেলাম। বাজারের পাশে ছিল মহিলা কলেজ। মনে হয় ছুটি হয়েছে। এক এক করে সব মেয়ে বের হচ্ছে। একটা পরিচিত হাঁটার ভঙ্গি আমার নজরে এলো। মুখ বাঁধা ছিল, বুঝতে পারছিলাম না এই নাকি সেই। আমি একটু সামনে এগিয়ে গেলাম ভালো করে দেখার জন্য। এই সেই অপরাধীর চোখ। হয়তো আমাকে চিনতে পারেনি, তবে আমার নজর সে এড়াতে পারেনি। না, এসব ভেবে এখন সময় নষ্ট করলে হবে না। রাত হয়ে আসছে। একটা ভ্যান পেলাম, সেটাই সবকিছু উঠিয়ে দিয়ে আমি আগেই চলে গেলাম। সব চলে এসেছে। তারপর সবকিছু লাগিয়ে নিলাম। এখন একটু শান্তি মতো শুয়ে পড়লাম। সত্যি দক্ষিণা বাতাস আসছে। ফ্যান ছাড়াই অনেক ভালো লাগছে। আমার আবার ভূতের ভয়। বেশি রাতে তো আর জানালা খুলে শুতে পারবো না, তাই ব্যবস্থা করে রাখলাম। গোসল করলাম, আসরের নামাজ পড়ে ঘুরতে বের হলাম। সাথে দুটো কাজিন আছে, সেই চেনা জানা। বিলের ধারে গেলাম। ছোটবেলা সারাদিন এখানেই পড়ে থাকতাম, গোসল করতাম। এখন হয়তো সাঁতার ভুলেই গেছি। কিরে মামুন, মনে আছে সেদিনের কথা? কোন দিনের কথা বলছিস? আরে সেদিন যেদিন গ্রামের এতগুলো মানুষ সামনে তোকে অপমানিত হতে হয়েছিল, ওই জায়গা থেকে তো ঘটনা শুরু হয়েছিল। মনে পড়েছে, কিন্তু বিশ্বাস কর, আমি কিছুই করিনি। আমি তো প্রতিদিনের ন্যায় সেদিন গোসল করতে আসছিলাম। সেদিন যদি আমাদের সাথে দাওয়াত খেতে যেতিস তাহলে কিছুই হতো না। আচ্ছা, সেদিন আসলে কি হয়েছিল বলবি একটু?
বললাম তো গোসল করতে আসছিলাম, কিন্তু আগে থেকে ওই মেয়েগুলো ছিল এখানে। আমি ওদেরকে দেখে একটু দূরেই গোসল করতে নামি, কিন্তু গোসল শেষ করে উঠে দেখি আমার শুকনো জামাগুলো ভিজে আছে। পাশ থেকে মেয়েগুলো হাসছিল। শীতের দিন ভেজা কাপড়ে বাসায় যেতে অনেক কষ্ট হবে, এইসব ভেবেই রেগে গেছিলাম। তারপর বললাম আমার জামা কে ভিজিয়েছে। তখন ওই মেয়েটাকে দেখিয়ে দেয় ওর সাথে থাকা মেয়েগুলো। আমি ওর দিকে এগোতে ও আবার পানিতে ঝাঁপ দেয়। আমিও সাথে ঝাঁপ দিয়ে পেছন থেকে ধরে ফেলি। আমি তখন হয়তো ভুলে গেছিলাম যে আমরা দুজন প্রাপ্তবয়স্ক, আর এইভাবে পেছন থেকে জড়িয়ে ধরা আমাদের সমাজের চোখ অপরাধ। আমি ওকে ধরার পর ও কিচ্ছু বলেনি, কিন্তু উপর থেকে ওর বান্ধবীগুলো চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল, কে কোথায় আছো, এসে দেখে যাও শয়তান ছেলেটা কিভাবে আমার বান্ধবীর সর্বনাশ করেছে। আমি এতটাই রেগেছিলাম যে ওর বান্ধবীদের কথা কানে না দিয়ে ওকে ধরেইছিলাম। তখন কিছু লোক এসে আমাদের এই অবস্থায় দেখে ফেলে, কিন্তু আমার বাজে কিছু করার উদ্দেশ্যও ছিল না, যেটা কাউকে বোঝাতে পারিনি। তবে সব দোষ থেকে মুক্তি পেতাম যদি সেদিন ওই মেয়েটা সবার সামনে ওর দোষের কথা স্বীকার করত। কিন্তু ও তো তা না করে আরো বলল আমি নাকি আগে থেকেই ওকে ডিস্টার্ব করতাম, বিভিন্ন রকম বাজে প্রস্তাব দিতাম, গায়ে হাত দিতাম। আমি ছেলে, তাই আমার কথার দাম নেই। তবে এখন যদি এসব হতো আমি একাই সব করারে দেখে নিতাম। আচ্ছা ভাই বাদ দে, যা হবার তো হয়ে গেছে। মেয়েটার জন্য আমি শান্তি পাইনি, আর ওর বাপের জন্য আমার ফ্যামিলি শান্তি পাচ্ছে না। এবার কিছু একটা করতেই হবে, শুধু তোদের আমার পাশে চাই। আছি ভাই, আমরা অতিষ্ঠ হয়ে গেছি, কিন্তু মিথ্যা মামলার ভয়ে কিছুই করতে পারছি না। আর তো বেশি দিন ক্ষমতায় থাকবে না। আর যে ধরনের লোক, তাতে আর দ্বিতীয়বার যে কেউ ক্ষমতা পাবে এই কথা না ভাবাই ভালো। আচ্ছা, তোর কি প্রতিশোধ নিতে ইচ্ছে করছে না? কিসের প্রতিশোধ? এই যে একটা মিথ্যা অপবাদের জন্য, লোকচক্ষুর আড়াল হবার জন্য তোকে গ্রামে ছাড়তে হলো, তাই? করতো, কিন্তু আমারও দোষ ছিল। একটা মেয়েকে এমন ভাবে ধরা আমার উচিত হয়নি। তাই ভাবলাম দুজনেই সমান দোষী, মাফ করে দিয়েছি। ওসব নিয়ে আর ভাবতে চাই না। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল, প্রথম দিক ছিল, কিন্তু এখন আর নেই। আমরা দুজনেই সমান দোষী ছিলাম। আমার দোষের শাস্তি আমি পেয়েছি, কিন্তু ও পায়নি। আচ্ছা বাদ দে তো, ভাবি বানিয়েছিস নাকি? ভাবি মানে বুঝলাম না। গার্লফ্রেন্ড নাই তোর? না, আমি একদম পিওর সিঙ্গেল। বিয়ের পর বউকে ভালোবাসবো। তোর খবর কি বল? আর বলিস না, এত কষ্ট করে একটা রিলেশন করলাম, কিন্তু মেয়েটার বিয়ে হয়ে গেছে। আরে বেচারার কি কষ্ট। দেখ মামুন, মজা নিস না, সত্যিই ভালোবাসতাম। তাহলে বিয়ে হতে দিলি কেন? উঠিয়ে নিয়ে আসতি। মেয়ের রাজি ছিল না, বললেও ও নাকি ওর বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তাহলে তো আর কিছু করার থাকে না, চল বাড়ির দিকে যাই। চল। আমরা হাঁটতে শুরু করলাম। যখন বাসায় যাচ্ছিলাম আমাদের বিপরীত দিক থেকে দুটো মেয়ে আসছিল। সুমন ভাই, বলতে কি আসছে? কি আবার? অধরা আর সুস্মিতা। আরে বাহ, 4 বছর পর একবার দেখায় চিনে ফেললি। অপরাধীর চেহারা কখনো ভোলা যায়। এটা একদম ঠিক কথা বলছিস, একদম মনের ভেতর থেকে যায়, তাই না? আচ্ছা, এখন একটু কথা কম বলি, চল ওদের ভয় দেখাবো। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর ছোটবেলায় শুনতাম এই জায়গায় নাকি ভূত থাকে। চল ওদের ভূতের ভয় দেখাবো। পাগল হয়ে গেছিস? মাত্র গ্রাম এসেছিস আর এসেই ঝামেলা শুরু করে দিবি, তাও আবার আমাদের শত্রুপক্ষের মেয়ের সাথে? আরে দূর, দেখবে না, আড়াল লুকিয়ে পড়। এই কে ডাকলো আমাদের? এই শুক্রি, তো সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার? জানিস আমি কে? সামনে না আসলে কিভাবে জানবো? আমরা সামনে যাই না রে পাগলি, আমরা হলাম তোর দাদার বোনের ছেলের শ্বশুরের ভাতিজার ঘরের ছেলে। মানে কিছু বুঝলাম না। আমি কি তোকে কিছু বোঝানোর জন্য বসে আছি নাকি? এই ভর সন্ধ্যাবেলায় তোরা যাচ্ছিস কোথায়? না মানে সামনে একটু কাজ আছে। কি ব্যাপার, এখনো ভয় পাচ্ছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। যাস না শানে, তোর বিপদ অপেক্ষা করছে। বিপদ মানে? কিসের বিপদ অপেক্ষা করছে? সামনে যে তোর জম দাঁড়িয়ে আছে, ফিরে যা পাগলি, না হলে মারা পড়বি। তার আগে তোরা পালা, না হলে তোদের খবর হয়ে যাবে। কি বলছিস তুই? আমাদের খবর হবে মানে? তুই ভূতের ভয় পাস না? ভূতকে ঠিকই ভয় পাই, কিন্তু মানুষরূপী ভূতকে কেন ভয় পাবো? কি বলছিস তুই? আরে এক ভূতের যে মাথা দেখা যাচ্ছে, ওই যে ঝোপের পিছনে। ভালো করে খেয়াল করে দেখলাম মাহিনের মাথা উঁচু হয়ে আছে। না, এখানে আর থাকা যাবে না।
আমি বললাম, ভাগ মামা ভাগ, না হলে রক্ষা নেই। বলে দিলাম। দৌড়ে যেদিকে পেরেছি দৌড়ে পালিয়েছি। সন্ধ্যায় বাসায় আমি রনি বসে আছি। দেখলি আজকে মাহিনের জন্য কি কাণ্ড হলো। কিন্তু মাহিন এখনো বাসা আসছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। দেখ কোথায় গিয়ে আড্ডা মারছে। না, মাহিন এমন না, সন্ধ্যার পর অকারণে বাসার বাইরে থাকে না। কখন থেকে ওকে দেখাই যাচ্ছে না। ওই যে তখন আসলাম, তারপর আর দেখিনি। খাইছে রে, ধরা খেলো নাকি? এমনিতেই তো চিনতে পারবে না, ধরা খেলে তো আমাদের খবর হয়ে যাবে। আমিও সেই ভয় পাচ্ছি, আবার না জানি কি ঝামেলা হয় বলা যায় না। মাহিনকে ফোন দে। ও ফোন বাসায় রেখে আসছিল তো। আচ্ছা চল বাইরে যাই। কেন, বাহিরে কি করবি? খুঁজে দেখি পাই কিনা। আমি আর রনি বের হলাম, না কোথাও নেই। কি হলো ওর? নাকি চেয়ারম্যান ধরে বাড়ি নিয়ে গেল। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন কে যেন যাচ্ছে ওই পাশ থেকে। আমি বললাম, আমরা যাচ্ছি, আপনি কে? আমি মাহিন। আরে তুই এখানে কি করছিস? কি করছিস? দুঃখের কথা কি আর বলবো, বজ্জাত মেদুটা আমার লুঙ্গি নিয়ে গেছে। আমি এখন লিঙ্কড হয়ে বসে আছি। লুঙ্গি কিভাবে নিল? সেসব পরে বলবো, আগে আমাকে একটা লুঙ্গি বা গামছার ব্যবস্থা করে দে। মশা আমার দফা রফা করে দিচ্ছে। এখন লুঙ্গি গামছা পাবো কই? আচ্ছা তুই একটু বসে থাক, আমি আসছি। আমি রনিকে রেখে আবার বাসায় চলে আসলাম। ভাইয়ার বাইক আর লুঙ্গি নিয়ে ফেরত গেলাম। আমি ছুড়ে দিলাম মাহিনের দিকে। মাহিন সেটা পরে বের হয়ে আসলো। তারপর বললাম, আচ্ছা ওই মেয়েগুলো তোর লুঙ্গি কিভাবে নিল? যখন তোরা দুজন দৌড়ে পালালি, আমি পালাচ্ছিলাম। হঠাৎ করে কোমর থেকে লুঙ্গি খুলে যায় আর কিসের সাথে যেন প্যাঁচ লেগে পড়ে যায়। তখন ওই দুজন বজ্জাত মেয়ে এসে আমার লুঙ্গি নিয়ে চলে যায় আর বলে যায়, থাক এবার লেংটু ভূত হয়ে। খুব আসছিলি আমাদের ভয় দেখাতে। মাহিনের কথা শুনে আমি আর রনি হেসে দিলাম। বললাম, দোস্ত তুই তোর বউরে কি জবাব দিবি? তোর জিনিস তো অন্য কেউ দেখে ফেলেছে। যাই হোক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে, তুই বাসায় চলে যেতি। পাগল হয়েছিস? তুই দেখিস না রাস্তার লাইট আছে? আর বাসায় গেলাম, কিন্তু রুমের কিভাবে যেতাম? সবাই তো দেখে ফেলতো। তো আমরা যদি না আসতাম তাহলে তুই কি করতি? ভাবছিলাম কারোর মাথায় বাড়ি মেরে তার লুঙ্গি পরে বাসায় চলে যাব। ভালোই ভেবেছিস। তা ওরা কি তোকে চিনতে পেরেছে নাকি? সেটা কি ভাবে বলবো? আচ্ছা চল বাসায় চল। মাহিনকে বাসায় দিয়ে আসলাম। আমি আর রনি সেই তখন থেকে হেসেই যাচ্ছি। এত হাসার কিছু নেই, দেখলে দেখছে তো সমস্যা কি? কিছু তো আর নিয়ে যায়নি। কেন, নিয়ে গেলে কি খুব বেশি খুশি হতে নাকি? আমি সেটা কখন বললাম? না বলিসনি, তবে তোর কথা শুনে মনে হলো ওই আর কি। পরের দিন আব্বু বাজারে গেছে, হঠাৎ বাসায় খবর এলো চেয়ারম্যানের সাথে নাকি কি ঝামেলা হয়েছে। ভাইয়া খবর পেয়ে বাইক নিয়ে ছুটে গেছে। আমার কথা হয়তো ভুলেই গেছে। আমার রুমে আমি আগে থেকে ছোট একটা টুকরো পাইপের খণ্ড রেখে দিয়েছি। আমি সেটা নিয়েই দৌড় দিলাম। উদ্দেশ্য উল্টাপাল্টা কিছু হলে আজকে সব কটারে দেখে নিব। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছেই না। আমি পৌঁছাতে পৌঁছাতে অনেক কিছু হয়ে গেছে। বাবা আর ভাইকে ঘেরাও দিয়ে আছে। কয়েকজন সংখ্যায় তেমন বেশি না। বাবা চেয়ারম্যান বসে আছে। আমি সেখানে গিয়ে বাবার পাশে দাঁড়ালাম। চেয়ারম্যান আমাকে দেখে কিছুটা অবাক হয়েছে হয়তো, কিন্তু সে সেই সব দিকে মনোনিবেশ না করে তার কথা চালিয়ে যেতে লাগলো। সেটা হলো, গিয়ে আমাদের কিছু ধানি জমি আছে, সেগুলো তার কাছে বিক্রি করে দিতে হবে। তার উদ্দেশ্য সেখানে ক্লাব গড়ে তুলবে। হয়তো সরকার থেকে অনুমোদন পেয়েছে তাই। আব্বু কিছুতেই বিক্রি করবে না, কিন্তু নাসরবান্দা মতো চেয়ারম্যান বলেই যাচ্ছে। তারপর আমি বললাম, দেখুন চেয়ারম্যান সাহেব, আব্বু বারবার বলছে সে তার জমি বিক্রি করবে না, তবুও কেন আপনি বারবার একই কথা বলে যাচ্ছেন? এই তুই কথা বলার কে? আমি তোর আব্বুর সাথে কথা বলছি। আমি কে মানে? যার জমি নিয়ে কথা বলছেন আমি তার ছেলে, আর এই বিষয়ে আমি কথা বলতেই পারি। আমরা ওই জমি বিক্রি করব না, আপনি অন্য জমি দেখেন। আমার ওই জমিটুকু চাই। কত শতাংশ কিনতে যাচ্ছেন? রাস্তার পাশ থেকে 10% হলেই হবে। আচ্ছা কিনতে হলে পুরো জমি কিনতে হবে। কিনবেন আপনি? না, আমার পুরো জমি লাগবে না। তাহলে আমরা জমি বিক্রি করব না। আর কি ভাবছেন? আপনার উদ্দেশ্য আমরা বুঝতে পারিনি। রাস্তার সামনে থেকে কিনবেন, তারপর আমাদের রাস্তার বন্ধ করে দিয়ে অল্প দামে জমি ক্রয় করবেন। বাহ, তোর বেশ ভালো বুদ্ধি আছে তো দেখছি। বুদ্ধি কি না জানি না, তবে চোরকে ধরতে হলে চোরের মতোই করেই ভাবতে হয়। এই তুই চোর কাকে বললি? আপনাকে বলেছি। আপনাকে
চেয়ারম্যান আমার কথা শুনে হয়তো রেগে গেছে, উঠে আমাকে ধাক্কা দিয়ে বলে, তো সাহস কি করে হয় আমাকে চোর বলার। ধাক্কা খেয়ে আমি আর দেরি করিনি, পাইপ দিয়ে যত শক্তি আছে দিলাম চেয়ারম্যানের হাতে বাড়ি। আজকের রাগ আর 4 বছর আগের রাগ দুইটা মিলিয়ে একদম জোশ হয়েছে। বাড়ি খেয়ে চেয়ারম্যান জবাই করা মুরগির মতো লাফাতে লাগলো, কেউ আর কিছু বলার সাহস পায়নি। আমি ভাই আর আব্বুকে সেখান থেকে নিয়ে আসলাম। আসার সময় আব্বু বলছিল, মামুন, এই কাজটা ঠিক করলি না। কেন আব্বু? এইটাই ঠিক, ওরা বেশি বাড়াবাড়ি করছিল আর তুমি চুপ করে কেন আসো? তোমার লোকজনকে দিয়ে ওদের সাহায্য করতে পারো না? পারি, তবে অশান্তি চাইনি। তবে আজকে যা করলি এরপর অশান্তি লেগেই থাকবে, এটা নিশ্চিত। মামুন, আজকে যা করলি মনে হয় না চেয়ারম্যান বসে থাকবে। এবার আমাদের পিছু আরো বেশি করে উঠে বসে লাগবে। আব্বু এত চিন্তা কেন করছো? আমিও দেখবো এবার ও কি করতে পারে। আমি আব্বু আর ভাইয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। অনেকদিন পর মনের মধ্যে আলাদা রকমের শান্তি অনুভব করতে পারছি। চাপা রাগ আজ প্রকাশ পেয়েছে, তাই হয়তো আমার এত আনন্দ লাগছে। বাসায় যে যার মতো করে কথা বলছে, আবার ফ্যামিলি প্যাচারের মধ্যে থাকতে একদম ভালো লাগে না। আমি আমার রুমে গিয়ে দরজা আটকিয়ে দিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম এটা টিন সেট ঘর, আওয়াজ আসবে। কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলাম। বিকেলবেলা আবারও 3 জন মিলে ঘুরতে বের হয়েছি। যতদূর খবর পেয়েছি চেয়ারম্যানের হাত ভেঙে গেছে। বাহ, আমার এত শক্তি! এক বাড়িতে কেল্লা হতে করে ফেলেছি, নাকি চেয়ারম্যানের হাত পাটখড়ি ছিল, অল্প আগাতেই ভেঙে গেছে। ভাই তুই আর যেটা করেছিস এতদিন আমরা তা ভাবার সাহস পাইনি। আমি আবার কি করলাম? কি করেছিস মানে? বাজারে এতগুলো লোকের সামনে চেয়ারম্যানকে মেরেছিস, এর থেকে বড় আর কি হতে পারে? এখন যদি চেয়ারম্যানের লোক তোর উপর আক্রমণ করে? আমার মনে হয় না ওরা সেই সাহস দেখাবে, আর যদি করে আমি কম নাকি দেখিয়ে দিব। তুই একা না, আমরাও আছি তোর সাথে। এইসব বলতে বলতে হাঁটতেছিলাম, হঠাৎ চেয়ারম্যানের মেয়ে আমাদের সামনে। এই, আপনার লজ্জা করে না বাবার বয়সী একটা লোকের গায়ে হাত তুলতে? এখানে লজ্জার কি আছে? আমি তো একটা চোরকে মেরেছি, এর জন্য আমি গর্বিত। আমি মানছি আমার আপু যা করেছে অন্যায় করেছে। বুঝতেই যখন পারছেন আপনার আব্বু অন্যায় করেছে, তাহলে তাকে নিয়ে কথা বলতে আসছেন কেন? আমিও তার অন্যায়কে পছন্দ করি না। আপনি তাকে ঠান্ডা মাথায় বুঝাতেন। আপু তার অবুঝ নয়, সে নিশ্চয়ই বুঝতে ব্যাপারটা। কিন্তু আপনি তা না করে তার গায়ে হাত তুললেন, আর মারলেন তো মারলেন, একদম হাত ভেঙে দিলেন। যা করেছি ভালো করেছি, আপনি এখানে কেন আসছেন? এটা বলতে যে আব্বু চুপ করে বসে থাকবে না, একটু সাবধানে থাকবেন। আর এরপর কিছু হলে আব্বুকে বুঝিয়ে বলবেন। আমি তো অবাক, মেয়ে দেখি নিরপেক্ষ নিজের বাবার কথাও ভাবে, আবার আমার কথাও ভাবে। তারপর আমি বললাম, যা বললেন ভেবে দেখবো। এবার রাস্তা ছাড়ুন, সামনে যেতে হবে আমাদের। আচ্ছা, যান তাহলে। অধরা চলে গেল আর আমরাও চলে আসলাম। রনি বলল, সত্যি মেয়েটা অনেক ভালো, দেখলি? কসুর ভালো। এটাই যদি ভালো হতো সেদিন সবার সামনে আমাকে অপরাধী বানাতে পারতো না, হয়তো ভয়ে সব বলে গেল। ভয় মানে? কিসের ভয়? আরে, যে ছেলে ওর বাবার গায়ে হাত তুলতে পারে, সেই ছেলে তার মেয়ের গালে হাত তুলবে না? তার কি কিছু বিষয় আছে নাকি? অধরা হয়তো সেদিনের ব্যাপারে এখনো ভয় পায়, তাই একটু নাটক করলো। আমরা কি জানি বাপু, আমি এত কিছু জানি না। চল বাজারে চল। আমরা হাঁটতে হাঁটতে বাজারে চলে আসছি। কম বেশি সবাই সকালের বিষয়টা নিয়ে আলোচনা করে যাচ্ছে। তারপর মাহিন বলল, মামুন দেখছি হিরো হয়ে গেল। দূর শালা, কি বলিস? লজ্জা লাগে তো। ওরে, আমার লজ্জা বানানোর লজ্জা থাকে কই? তোর মাথার ভেতরে থাকে। চা খাবো চল। কিছুদিন ধরে এখন পরিবেশ একদম ঠান্ডা, চেয়ারম্যান আর আমাদের বিরক্ত করে না, সবকিছু ঠিকঠাক চলছে। তেমনি একদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ বাইরে থেকে আওয়াজ আসলো, মামুন, আয় মামুন, তুই ঘুমাচ্ছিস? একটা ভূতের আওয়াজ শুনেই গলা শুকিয়ে গেল। আবার আওয়াজ আসলো, কি রে, শুনতে পাচ্ছিস না তুই? ভালো করে কান পেতে শুনতে বুঝতে পারলাম একটা মেয়েলি কণ্ঠ। ভূতের ভয় আমার ছোটবেলা থেকেই আছে, তার মধ্যে এখন মধ্যরাত। আমি চুপ করে শুয়ে আছি। তারপর টিনের মধ্যে আস্তে আস্তে আওয়াজ করতে লাগলো। আমার তো ভয় জামা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তারপর আবারও বলল, কি রে, শুনতে পাচ্ছিস না? নাকি ভয়ে চুপ করে আছিস? আমি যদি ঘরে প্রবেশ করি তোর খবর হয়ে যাবে কিন্তু। আমি এবার ভয়ে ভয়ে বললাম, কে কে আপনি? আমি তোর হবু বউ। শুনেই অবাক, একটা ভূত কি করে আমার বউ হবে? তারপর আমি বললাম, কিন্তু আমি তো এখনো বিয়ে করিনি। বিয়ে তো আমিও করিনি, সেই ছোটবেলা থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। জানিস, তোর আমার জন্ম একদিন এক সময়ে হয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ, আমি মারা যাই, কিন্তু তোর কিছু হয়নি।
এটা আমার কি দোষ? তোর কোনো দোষ নেই, আমাকে বিয়ে করতে হবে তোর। আমাকে বিয়ে না করলে তোর ফ্যামিলির অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু। আমি আপনাকে একবার দেখতে চাই, দেখা দিন। দেখা দিতে পারবো না, আমাকে বিয়ে করবি কিনা বল। আমি কিছু কুকুর ডাকার আওয়াজ পেলাম, আর তারপর বাইরে থেকে আওয়াজ আসলো, ওরে বাবা রে, আমি এবার যাব কই? এই ঘর খুল। কণ্ঠ একদম চেঞ্জ হয়ে গেছে। আর যাই হোক, এটা ভূত না। আমিও একটু সাহস সঞ্চয় করে দরজা খুলে দিলাম। সাথে সাথে কেউ একজন রুমের মধ্যে প্রবেশ করলো। আমি রুমের লাইট অন করতে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আরে, আপনি এখানে এত রাতে? সরি, আপনাকে ভয় দেখাতে আসছিলাম, কিন্তু এসে নিজে বিপদে পড়ে গেলাম। আপনি কি পাগল নাকি বলেন তো? একটা মেয়ে হয়ে কেউ এভাবে আসে? আর আমি ভয় পাই না, কিন্তু কুকুর তো কামড়ে দিবে। দেখেন, 4 বছর আগে সামান্য একটা বিষয় নিয়ে কত বড় একটা বিচার হয়েছিল মনে আছে? সেদিন তো আমাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। আজকে কি করবেন? আজকে আমাকে ফাঁসাতে চাইলে আপনি নিজেই ফেঁসে যাবেন। আচ্ছা, আপনি যেখানে আসছেন কেউ দেখেনি তো আপনাকে? না, কেউ দেখেনি, পেছনের দরজা দিয়ে চলে আসছি। একবার ভাবতে পারছেন, এখন যদি কেউ আমাদের দুজনকে একসাথে রুমের মধ্যে দেখে ফেলে কত বড় কেলেঙ্কারি হয়ে যাবে? বেশ ভালো করে বুঝতে পারছি। এখন তাহলে আমার কি করা উচিত? কি আবার সোজা বাসায় চলে যাবেন আপনি? না, আমি যাব না, কুকুরগুলো আমাকে কামড় দিবে। তার থেকে ভালো আজ রাত এখানেই থেকে কাল সকালে চলে যাব। আহারে, কত বুদ্ধি তাই না? এমনিতেই আমরা আপনার শত্রুপক্ষের লোক, তার উপর আপনার বাবা আপনাকে খুঁজে পাবে না, এবং যখন জানতে পারবে আপনি আমাদের বাসায় ছিলেন, কি হবে ভাবতে পারেন? কিছু হবে না। আপনার বাবা মিথ্যে একটা মামলা করবে, আর সেখানে উল্লেখ থাকবে আমরা আপনাকে অপহরণ করে আপনার বাবার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ দাবি করেছি। আপনি কি করে বুঝতে পারলেন আমার বাবা এমন কিছু একটা করবে? কি করে আর বুঝলাম, বাট চোরকে ধরতে হলে চোরের মতোই করেই ভাবতে হয়। এই চুপ, আমার বাবা চোর না। আচ্ছা, আপনি এখন যান না, আমার খুব ভয় লাগছে। কখন কি থেকে কি হয়ে যায় কে জানে। ভালো কথা, আপনার আসার পেছনে উল্টাপাল্টা কোনো মতলব নেই তো? না, আমার উদ্দেশ্য ছিল শুধু আপনাকে ভয় দেখানো, এর বেশি কিছু না। আপনার ভয় করছে না? এইভাবে একটা অবিবাহিত ছেলের রুমে চলে আসলেন, এখন যদি আমি আপনার সাথে কিছু কই? কি করবেন আপনি? করতেই পারি। আমি জানি আপনি সেই রকম না। ধরেন, প্রতিশোধের আগুন থেকে আপনার সর্বনাশ করে দিলাম। বললেই হয় আমাকে চলে যেতে হবে? শুধু শুধু মিথ্যে ভয় দেখাবেন না। আর আমি যেতে পারবো না, আমার খুব ভয় লাগছে। কালো কুকুরগুলো যেভাবে তেড়ে আসছিল, আর একটু হলেই কামড় দিত আমাকে। আর এখন যদি আমি আপনাকে কামড়ে দেই? কুকুরগুলো যেভাবে তেড়ে আসছিল, যদিও কামড়ে দিত, সেই ভয়ে তো আপনার রুমে আসতে হলো। আচ্ছা যান, বাসায় যান, কুকুরগুলো এতক্ষণে চলে গেছে হয়তো। এটা শহর নয় যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করবে। এটা গ্রাম, আর গ্রামের প্রায় সকল বাড়িতেই কুকুর থাকে, বুঝলেন? তাহলে কি করবেন এখন? আর আমি যতদূর জানি, চোরের মতো দেখতে লোকদের কে কুকুর তাড়া করে থাকে। এই, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমাকে দেখে কি চোর মনে হয় আপনার? কই, আমি সেটা কখন বললাম? আবার হাসতেন কেন? এবার কিন্তু আমি কান্না করে দেব বলে দিলাম। আচ্ছা, কান্না করুন, আমিও দেখি কান্না করলে আপনাকে কেমন লাগে। আমি কিন্তু সচরে চিল্লিয়ে কান্না করব। চিল্লায় কি মার্কেট পাওয়া যাইবো? মার্কেট পাওয়া না গেলেও লোক জড়ো করা চাপে, আর তাদের বলে দেব আপনি আমাকে তুলে নিয়ে আসছেন কামড়ে দেবার জন্য। এই এই, আমি কামড়ানোর কথা কখন বললাম? ভুলে গেছেন দেখছি, একটু আগে তো আমাকে কামড়ানোর কথা বলছেন আপনি। ওটা তো আমি মজা করে বলছি। আমিও সবাইকে মজা করেই বলবো। এই এই, আপনি আমার বাসা থেকে যান তো, মাথা খারাপ করে দিচ্ছেন একবারে। কিভাবে যাব বললাম না? আমার কুকুরকে ভয় লাগে। তাহলে এক কাজ করুন, আপনি আমাকে নিয়ে আমার বাসায় দিয়ে আসুন। কথাটা খারাপ বলেনি, কিন্তু আসার সময় তো আমি ভয় পাবো। কিসের ভয়? ভূতের ভয়, এত রাতে ভূত থাকে তো। তাহলে কি আর করার, কাল পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। দেখুন, এটা ঠিক হবে না, লোক জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে জানাজানি হবে না, কাল আজানের আগেই আমি বাসায় চলে যাব। কিন্তু তখন আপনাকে যেতেই হবে, না হলে আমি যাব না। আচ্ছা, আমি যাবো, তবুও প্লিজ লোক সমাজে মান সম্মান খেয়ে দিয়েন না। তাহলে এক কাজ করেন, আমাকে এক্ষুনি বাসায় পৌঁছে দিয়ে আসেন। কিন্তু আমারও তো ভূতের ভয় করে। আরে ভূত বলতে কিছু হয় না,
কিছু হবে না, চলুন আপনি। না হলে বলা তো যায় না, আমার ফ্যামিলির কেউ আমার রুমে এসে দেখতে পেল আমি রুমে নেই, তারা তো খুঁজতে বের হয়ে যাবে। আর যদি খুঁজে আমাকে এখানে পায়, আপনার সাথে আপনার ফ্যামিলির বিপদ হতে পারে। কেন বিপদ হবে? আমি কি আপনাকে তুলে নিয়ে আসছি নাকি? আমার ফ্যামিলির লোকজন সেটাই ভাববে, তাই বলছি চলুন আমাকে দিয়ে আসুন। কিছু করার নেই, এই মেয়েকে ফিরিয়ে না দেওয়া অবধি আমার কোনো শান্তি নেই, সেটা খুব ভালোই বুঝতে পারছি। আচ্ছা চলুন। আর এভাবে বের হবেন নাকি? শীতকাল প্রায় চলে এসেছে, খোলা রাস্তায় যখন হাঁটবেন ঠান্ডা লাগবে, শীতের জামা পরে নিন। শীতের জামা কেনা হয়নি, আর পুরনো যেগুলো আছে সেইগুলো বের করা হয়নি। পরে বুঝবেন, আপনার ভালোর জন্যই বলছিলাম। আপনি চুপচাপ চলুন আমার সাথে, তাহলে আমার জন্য খুব ভালো হবে। আচ্ছা চলুন, আপনি আগে বের হন। আমি বের হতে যাচ্ছিলাম, ঠিক তখনই অধরা বলল, আরে করেন কি, লাইট অন করে বের হলে আমরা ধরা পড়ে যাব, লাইট অফ করুন। আরে মেয়ে অনেক বুদ্ধিমান, লাইট অফ করে আমরা বের হয়ে গেলাম। বাড়ি থেকে নেমে রাস্তায় চলে গেলাম। অধরা আমার পাশেই হাঁটছে, একদম গা ঘেঁষে ঘেঁষে হাঁটছিল। আমি বললাম, কি হলো, গা ঘেঁষে হাঁটছেন কেন? আমার ভয় করছে তো। তাহলে আমাকে ভয় দেখাতে গেছিলেন কেন? তখন তো তেমন রাত ছিল না, তাই। একটু খোলা মাঠে আসতেই মৃদু বাতাস গায়ে লাগতে শুরু করলো। পাতলা একটা টি শার্ট গায়ে ছিল। সত্যি এখন প্রচন্ড শীত লাগছে, রীতিমতো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। অধরা বলল, কি এখন কাঁপছেন কেন? আমি তো আগেই বলেছিলাম শীতের কাপড় পরে আসতে। আমার কথা তো শুনলেন না, এখন মজা বুঝেন। ধুর, আমি জানতাম না এত শীত লাগবে। তার জানবেন কিভাবে? অনেকদিন হলো গ্রাম ছেড়েছেন, গ্রামের আবহাওয়া সম্পর্কে কিছুই জানেন না। আপনার কি খুব শীত লাগছে? অনেক ঠান্ডা লাগছে আমার। তাহলে এই নিন, আমার ওড়নাটা গায়ে পেঁচিয়ে নিন। আরে আরে করেন কি এইসব? ও না কেন আমাকে দিচ্ছেন? সমস্যা কোথায়? এখন তো রাত, কিছু দেখা যাচ্ছে না। তো কি হয়েছে, আপনার ওর না আপনার কাছে রাখুন। তারপর চুপচাপ দুজনেই হাঁটতে হাঁটতে অধরার বাসার কাছে চলে এসেছি। এই, আপনার আজকে বাসায় ফিরে আর কাজ নেই? বাসায় ফিরবো না তো আমি যাবো কোথায়? আমার বাসায় থেকে যান। আপনি না ভূতের ভয় পান। আর জানেন তো, যে রাস্তা দিয়ে ফিরবেন জায়গাটা তেমন ভালো না। আর ভয় দেখায়েন না তো, আমি যেতে পারবো। জানেন কিছুদিন আগে কি হয়েছে? কি হয়েছে? একটা লোক পাশের গ্রামে গান শুনে যাচ্ছিল, হঠাৎ কয়েকটা ছায়ামূর্তি তার পেছনে লাগে। তারপর কি হলো? সে প্রথমে ভেবেছিল হয়তো তার ভুল ধারণা, কিন্তু যখন লোকালয় পেরিয়ে গেল তখন নাকি ছায়ামূর্তিগুলো তাকে ঘিরে ধরলো, আর তারপর তাকে ক্ষত বিক্ষত করে দিল। তার তার আঙুল আর চোখ খুঁজে পাওয়া যায়নি। অধরার কাছে এমন প্রশ্ন শুনে আমার প্রাণ নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। আমার মধ্যে আর এতটুকু সাহস বাকি নেই যে একা একা এত রাতে বাসায় ফিরবো। কাউকে কল দিয়ে যে আনবো সেই সাহসও পাচ্ছি না, যদি যাওয়ার সময় আবার দুজনকে ধরে গিলে খায়। অধরা বলল, তাহলে আপনি বাসায় যান, আমি গেলাম। এই একটু শুনুন। হ্যাঁ বলুন, কি বলবেন? আজ রাতে আপনার সাথেই থাকি। আমার সাথে থাকবেন মানে? না মানে আপনার রুমেই ঘুমাবো। আচ্ছা চলুন, আপনি আমার এত বড় উপকার করছেন, আর আমি তো আপনার এইটুকু উপকার করতেই পারি, তাই না? বলুন। অধরা আমাকে ওর রুমে নিয়ে গেল। একদম পরিপাটি সাজানো গোছানো একটা রুম। রুমে গিয়েই আমি অধরাকে বললাম, আমি ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, বুঝতে পারছিলাম, আর একটু বললে প্যান্ট নষ্ট করে দিবেন, তাই তো আর কিছু বলিনি। আমি ওয়াশরুম থেকে ফিরে এসে বের হলাম। অধরা বলল, এই, আপনি কি খাবেন? এত রাতে আর কি খাবো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা আপনি যান, গিয়ে ওই সাইডে শুয়ে পড়ুন। তাহলে আপনি ঘুমাবেন কোথায়? রুমে না আছে কোনো সোফা, না আছে অন্য কিছু, শুধু মাত্র একটা খাট আর ওই পড়ার টেবিলটা। আমি ওই পাশে শুয়ে পড়বো। ও মা! হ্যাঁ, তো অবাক হওয়ার কিছু নেই, মাঝে একটা কোলবালিশ থাকবে, বুঝলেন কি না? এমনটা হবে জানলে আমি তো আপনাকে আমার বাসায় রেখে দিতাম। তো রাখলেন না কেন? আমি তো থাকতেই চাইছিলাম। আমি ভাবলাম পরে যদি আবার কোনো সমস্যা হয়। এই কথা না বলে ঘুমান, কেউ আবার শুনে চলে আসবে, পরে আবার আরেক ঝামেলা হবে। আর কি করার, আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অধরা আসলো, মাঝে কোলবালিশ রেখে কি করলো জানি না। আমি অন্যদিকে ঘুরে শুয়ে আছি। একদিকে ভূতের ভয় আর একদিকে চেয়ারম্যানের ভয়, সব মিলিয়ে আমি গুটি সুটি মেরে শুয়ে আছি। শীতকালে কম্বল গায়ে নিন। না, আমার শীত লাগছে। তাহলে গুটিসুটি মেরে শুয়ে আছেন কেন? ও, বুঝতে পারছি, ভয় পাচ্ছেন। ভয় পাবার কিছু নেই, আমার রুমে সাধারণত রাতে কেউ আসে না, আর যদিও কেউ চলে আসে আপনাকে খাটের নিচে
চালান করে দেব। এবার ঘুমান তো। আপনি ঘুমান, আমার ঘুম আসছে না। আপনি যে অব্দি না ঘুমাবেন আমিও ঘুমাবো না। কেন, আপনার আবার কি হলো? যতই হোক আপনি একটা পরপুরুষ, নিজের সেফটি বলেও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? আমাকে কি ওই ধরনের ছেলে মনে হয় আপনার? কিছু মনে করবেন না। ভয় লাগে যদি একা পেয়ে আপনার মধ্যে কুবুদ্ধি চলে আসে, তাহলে আমার কি হবে? এতই যদি ভাবতেন তাহলে আজকে আমার বাসায় আমাকে ভয় দেখাইতেন না। যা হয়েছে ভুলে যান। এখন একটু ঘুমান প্লিজ, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আমি আর কিছু বললাম না, চোখ বুজে ঘুমানোর ট্রাই করলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। অনুভব করলাম কেউ আমাকে ধাক্কাছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি অধরা আমাকে ধাক্কা দিচ্ছে। কি হলো, ধাক্কা দিচ্ছেন কেন? রাত 3টা বেজে গেছে, আর একটু পর আজান দিয়ে দেবে। যান, উঠে বাসায় চলে যান। এখনো অনেক রাত, আর একটু পরে যাব। না হবে না, একটু পর লোকের আনাগোনা বেড়ে যাবে, ধরা পড়লে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তাহলে। এটা নিয়ে যান, এখন আরো বেশি শীত লাগবে। একটা চাদর সামনে এগিয়ে দিল। না না, লাগবে না, যেতে পারবো আমি। কিছু পারবেন আপনি, পরে দেখা যাবে কোথায় না কোথায় কাত হয়ে পড়ে আছেন। এটা গায়ে চড়িয়ে নেন। আচ্ছা দিন তাহলে। অধরার কাছ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। তারপর পেছনের দরজা দিয়ে টুক করে বের হয়ে হাঁটা ধরলাম। এখন আর আগের মতো ভয় করছে না। শেষ রাতে তেমন কিছু থাকবার কথা না, আমি গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। সত্যি চাদর গায়ে থাকা সত্ত্বেও আমার বেশ শীত লাগছে। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি। এসে রুমে গিয়ে দরজা আটকে ঘুমিয়ে গেলাম। এমনিতেই এত রাতে ঘুমিয়েছি, আবার ডেকে তুলেছে। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। আবার সকালে ডাকাডাকি শুরু হয়ে গেছে। ভালো লাগে না। কি জন্য যে গ্রামে এসেছিলাম, এখন হারে হারে মজা টের পাচ্ছি। ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে বের হলাম আব্বুর সাথে। এখন নাকি জমিতে যেতে হবে। ব্রাশ করছি আর আব্বুর পেছন পেছন হাঁটছি। সব জমিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমাকে বলে লাভ কি, আমি কি ওইসব চাষবাস করবো নাকি? আর এই কাজ কি আমাকে দিয়ে হবে? তো হঠাৎ আব্বু বলল, কিরে, তুই কিছু বলছিস? না না আব্বু, কিছু বলিনি। আচ্ছা যা, তুই বাসায় চলে যা, আমি একটু বাজারে যাব। আব্বু একা বাজারে যাবে নাকি? যদি কোনো বিপদ হয়? হবে না রে, সেদিনের পর থেকে চেয়ারম্যান আর কোনো ঝামেলাই করেনি। আচ্ছা আব্বু যাও তাহলে, যদি কোনো ঝামেলা হয় আমাকে ফোন দিও। আচ্ছা বাবা, দিব, যা বাসায় যা। আমি বাসায় চলে আসলাম। খেয়ে দিয়ে বসে আছি। কাল রাতের কথা ভাবছি, এই মেয়েটার সাহস কি বাবা গো! আমার বাসায় আসলো, আবার আমাকে তার বাসায় নিয়ে রাখলো। অধরা সত্যি অনেক ভালো। তা না হলে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মায়ের খাওয়াতে পারতো। ওর বাসায় যখন ছিলাম তখন যদি লোক ডেকে বলতো, না না এত কিছু তো ভেবে দেখিনি। যাই হোক, তেমন কিছু তো আর হয়নি। সেদিন বিকালবেলা হাঁটতে বের হয়েছি, দেখি অধরা ওর বান্ধবীরা আসছে। মনে হয় ওরা আমাদের মতোই ঘুরতে বের হয়েছে। আমাকে দেখেই অধরা আমার কাছে আসলো। কি ভালো আছেন তো? আর যাবার সময় কি প্যান্ট নষ্ট করে দিয়েছিলেন নাকি? এটা বলে হাসাহাসি শুরু করে দিল। এই, আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। কই, আপনাকে কখন অপমান করলাম? তাহলে আমার দুর্বলতা নিয়ে হাসছেন কেন? আর আপনি মনে হয় খুব সাহসী, তাই তো? আর বলতে দিল না অধরা, আমার মুখ চেপে ধরলো। পাশ থেকে ওর বান্ধবী বলল, কিরে অধরা, তুই ভাইয়ার মুখ চেপে ধরলি কেন? আরে তোকে বলছিলাম না, সেই ব্যাপারটাই বলতে চাচ্ছিল। ভাইয়াকে বলতে দে, মুখ চেপে ধরার কি আছে? না, এত কিছু শুনে তো লাভ নেই। আচ্ছা ভাইয়াকে ছেড়ে দে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অধরা আমার মুখ থেকে হাত সরিয়ে নিল আর বলল, আচ্ছা আসি তাহলে, ভালো থাকবেন। আর সন্ধ্যার আগে বাসায় যাবেন, এখানে কিন্তু ভূত থাকে। ওরা চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাড়িতে পিঠা বানাচ্ছে। আহা, কি সুন্দর ঘেরান ছড়িয়েছে বাড়ি জুড়ে। সন্ধ্যার একটু পরেই হঠাৎ অধরা কোথা থেকে যেন এসে আমাদের বাড়িতে উপস্থিত। আমি বাড়িতে বসেছিলাম। প্রথমে দেখে অবাক না হলেও সোজা যখন আমাদের রান্নাঘরে গেল তখন অবাক কথা শুনতে পেলাম। চাচি, কিছু মনে করবেন না, এত সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে, না এসে থাকতে পারলাম না। দিন তো চাচি, 2টা পিঠা দিন, কি মনটা শান্ত করি। আরে তুমি এই বাড়িতে? তোমার আব্বু জানলে তো তোমাকে মারবে অনেক। তারপর কিছুক্ষণ নীরবতা, তারপর অধরা বলল, চাচি, অনেক রাত হয়ে গেছে, আমি বাসায় যাব কিভাবে? তা আমরা কি করে বলবো মা? আমরা তো আর তোমাকে নিমন্ত্রণ করে আনিনি। এইভাবে কেন বলো গো চাচি? আজ যদি আমি তোমার মেয়ে হতাম, তুমি পারতে রাতে এইভাবে আমাকে একা ছাড়তে?
থাক, আর বলতে হবে না। আমি মামুনকে বলে দিচ্ছি, ও তোমাকে দিয়ে আসবে। মামুন, যা তো বাবা, ওকে একটু সামনে ছেড়ে দিয়ে আয়। যাচ্ছি আম্মু, যাচ্ছি। বিরক্তি করে একটা ভাব নিয়ে হাঁটা শুরু করলাম। চাচি আসি তাহলে। এটা বলে আমার পেছন পেছন হাঁটা ধরলো। কেমন লাগে এই সন্ধ্যাবেলায় কই একটু গরম গরম পিঠা খাবো, তা না, এই মেয়ের বডিগার্ড হয়ে এখন তার পেছন পেছন যেতে হচ্ছে। কিছু দূর যাওয়ার পর বললাম, কি ব্যাপার, কাল এত রাতে আমার বাসায় একা আসতে পারলেন আর আজকে একা যেতে পারছেন না? যেতে তো আমি একাই পারবো। তাহলে আমাকে আনার কি দরকার ছিল? এই যে ভূতের ভয়ে পেঁচার মতো মুখ করে রেখেছেন, সেটা দেখার জন্যই নিয়ে আসছি। এত ভয় পেলে চলে যান, বাসায় চলে যান, আমি একাই যেতে পারবো। ভীতু একটা। হ্যাঁ যাচ্ছি, আর কখনো আমার কাছ থেকে কোনো সাহায্য চাইবেন না। বইয়ে গেছে আপনার কাছে সাহায্য চাইতে। এটা বলেই হাঁটা শুরু করলাম। আমিও বাসায় ফিরে আসলাম। তারপর পেট আর মন ভরে পিঠা খেয়ে ঘুমিয়ে গেলাম। কিছুদিন পর আমি, রনি, মাহিন বাজারে বসেছিলাম। তখন মাহিন বলল, পাশের গ্রামে নাকি যাত্রাপালা হবে। ছোটবেলা থেকে যাত্রাপালা দেখার অনেক শখ, কিন্তু আব্বু আম্মু যেতেই দিত না। কিন্তু এইবার যাবই যাব। আমি বললাম, মাহিন, যাত্রা কবে রে? আগামী বুধবার থেকে শুরু হবে। তোরা কি যাবি? কারে কি জিজ্ঞেস করস ভাই? আমরা না গেলে কি যাত্রা হয় নাকি? অবশ্যই যাব। এইবার আমিও যাব। চাচা চাচি কি তোকে যেতে দিবে? কেন যেতে দিবে না? আমি কি সেই ছোট্ট মামুন আছি নাকি যে এখনো হারিয়ে ফেলার ভয় পাবে? এইবার যাত্রা দেখতে যাবই। দেখতে দেখতে বুধবার চলে আসলো। দুপুর বেলা আম্মু আমাকে ডেকে বলল, একটু বাজারে যেতে হবে, কিছু বাজার আনতে। ভাইয়ার বাইক নিয়ে ছুটে চললাম বাজারের দিকে। মাঝ রাস্তায় দেখি অধরা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাত ইশারা করে দাঁড় করালো। আমি বাইক থামিয়ে জিজ্ঞাসা করলাম, কি কিছু বলবেন? আমাকে প্লিজ একটু সাহায্য করুন, কাজে অফিসে যাব আমি। ও মা, আপনি পালিয়ে যাচ্ছেন আর আমি সাহায্য করব? না না, এটা কিছুতেই হতে পারে না। আর আপনার বাপ যদি শুনে তার মেয়েকে পালাতে আমি সাহায্য করেছি, তাহলে আমার 14টা বাজিয়ে দিবে। প্লিজ, আমার এই মুহূর্তে কাজে অফিসে যাওয়া অনেক জরুরি। এটা যদি বিয়ে করার শখ থাকে তাহলে আপনার চোর বাবাকে বলতেন। খবরদার, আমার বাবাকে চোর বলবেন না। কি চুরি করেছে আপনার? চুরি করিনি, কিন্তু করতে চাচ্ছেন। যখন করবে চোর তখন বলবেন, এর আগে আমার বাবাকে চোর বলবেন না। আচ্ছা বলবো না, আমার তারা আছে, আমি যাই। হ্যাঁ, আমার উপকার করুন প্লিজ, ওরা চলে আসছে। কারা আসছে? ও, বুঝতে পারছি, এতক্ষণে বাসায় জানাজানি হয়ে গেছে। না বাবা, আমি এর মাঝে নেই। মারামারি করতে আমি রাজি না। আপনি অন্য পথ দেখেন। বুঝতে কেন পারছেন না? এই মুহূর্তে আপনার সাহায্য সব থেকে বেশি দরকার। সেদিন কি বলেছিলেন মনে নেই আপনার? আমার সাহায্য নাকি কখনো প্রয়োজন হবে না। তাহলে এখন কেন সাহায্য চাচ্ছেন? করবো না আপনাকে সাহায্য। আগের সব কথা ভুলে যান প্লিজ, আমাকে নিয়ে চলুন। শেষ এইটুকু সাহায্য আমাকে করুন। এরপর আবার কোনো সাহায্য করতে বলবেন না তো? একদম না। আচ্ছা উঠুন। অধরা বাইকের পিছনে উঠে বসলো। আমি কাজী অফিস চিনি না, কোথায় এটা? অধরা আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে লাগলো। বেশি না, 15 মিনিট আমরা কাজী অফিসের সামনে বসে গেলাম। দেখি আগে থেকে 2জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। অধরা বাইক থেকে নামলো, আমিও কেন জানি দাঁড়িয়েছিলাম। তারপর অধরা বলল, কিরে, তোরা দুইজন কেন? আসলে ওরা আসতে পারবে না। কেন আসতে পারবে না? যার আসার কথা ছিল তার নাকি কি কাজ আছে, আর বাকিদের আমি ভরসা করতে পারি না, কারণ কাজের চাপে পড়লে ওরা সব বলে দিতে পারে। সাক্ষী ছাড়া বিয়ে হবে কিভাবে? আমি বুঝতে পারছিলাম আমার সাহায্য করতে হবে। আমি বাইক স্টার্ট করব, তার আগেই অধরা বলল, এই শুনুন না। থাক, আর বলতে হবে না। আমাকে এখন সাক্ষী হতে হবে, তাই তো? হ্যাঁ, চলুন ভেতরে। কি আর করার, এতদূর যখন আসতে পেরেছি, এখন বিয়েতে সাক্ষী হলে আর কি। আমরা ভেতরে চলে গেলাম। কাজী যখন নাম লিখতেছিল তখন তো আমি অবাক, কারণ মেয়ের নাম বলেছে আয়শা। আমি অধরাকে বললাম, কি ব্যাপার, আয়শা আবার কার নাম? আপনার নাম তো অধরা। হ্যাঁ, আমার নাম অধরা। আয়েশা আমার ফ্রেন্ড, আর ওরাই পালিয়ে বিয়ে করছে। আসলে আয়েশার বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু ও ভালোবাসে ওনাকে, তাই। আগে বলবেন তো, তাহলে সেই তখনই আপনাকে নিয়ে আসতাম। আমি জানি এই কথা বললে আপনি বলতেন আমি মিথ্যে বলছি, হ্যান ত্যান। বিয়ের সমস্ত কাজ সম্পূর্ণ হলো। তাহলে আপনারা যাবেন কোথায়? আমার খালার বাসায়। খালা যদি আপনার বাসায় জানিয়ে দেয়? না, তা কখনোই জানবে না। আচ্ছা, তাহলে আপনারা যান। কিন্তু আমার ভয় করছে এক জায়গায়। কিসের ভয়?
যদি এখান অব্দি লোক আসে আর গাড়ি চালকদের জিজ্ঞেস করে, তাহলে যদি ওরা বলে দেয়? আচ্ছা চলুন, আমি আপনাদের দিয়ে আসি। দিতে যাচ্ছেন? যান, তার আগে আপনার নাম্বার আমাকে দিয়ে যান। কেন? আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? তেমন কিছুই না, ওদের ঠিক মতো পৌঁছে দিচ্ছি কিনা সেটাই জানবো। জানতে হলে ওদের কাছ থেকে জেনে নেবেন। পাগল নাকি আপনি? ওরা যাচ্ছে পালিয়ে, কেউ সেটা জানে না। যদি কোনোভাবে বুঝতে পারে আমি ওদের পালাতে সাহায্য করেছি, তাহলে আমাকে 12টা বাজাবে। আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? কই ফিরিয়ে দিলাম? দিন নাম্বার দিন। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। সাক্ষীর খাতায় যে আমার নাম আছে তার বেলায়? কাটিয়ে নেওয়া যাবে, কিন্তু ওদের সাথে আর যোগাযোগ রাখা যাবে না। ভাইয়া নাম্বারটা দিয়ে দিন, দেরি হয়ে যাচ্ছে। আমি আমার নাম্বার অধরাকে দিয়ে কেবলমাত্র বাইক স্টার্ট করেছি, তখনই ছেলেটা বলল, ভাইয়া বাইকে তেল আছে কতটুকু? কেন ভাইয়া, জেনে কি করবেন? আসলে অনেক দূরের রাস্তা, 5 থেকে 6 লিটার তেল যাবে। খাইছে, এবার একটা বাস খাইছি। ভাইয়া আপনি কি কিছু বলবেন? টাকা না থাকলে আমি দিচ্ছি, আপনি ভরে নিয়েন। না ভাইয়া, এমনিতে আপনাদের বিপদ, সাহায্য যেহেতু করেছি, টাকা নিয়ে তার অমর্যাদা করতে পারবো না। পাশের দোকান থেকে তেল ভরে বাইক চালাতে শুরু করলাম। চালাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। মন চাচ্ছে দুজনকে ধাক্কা মেরে ফেলে দিই, চলে যাই। বাসায় ফোন করে জানিয়ে দিয়েছি আমি ঘুরতে যাচ্ছি। মনে মনে দুঃখ লাগছে, আজকে যাত্রা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হবে না। মনে হয় বিকালবেলা পৌঁছালাম ছেলের খালার বাসায়, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তাদের বিদায় দিয়ে উল্টো পথে চলতে শুরু করলাম। ভীষণ রাগ হচ্ছে অধরার উপর। আসার পর থেকেই আমার পেছনে পড়েই আছে, আর একটার পর একটা বাঁশ দিয়েই যাচ্ছে, বজ্জাত মেয়ে একটা। বাইক চালাচ্ছিলাম, ফোন আসলো। আমি বাইক রাস্তার পাশে থামিয়ে ফোন বের করে দেখলাম একটা অপরিচিত নাম্বার থেকে কল আসছে। জানি এটা অধরা ছাড়া আর কেউ হবে না। রিসিভ করলেই বললাম, হ্যাঁ ম্যাডাম বলুন, আপনাকে আর কিভাবে সাহায্য করতে পারি? এভাবে বলছেন কেন? তো আর কিভাবে বলবো, আমি সেই দুপুর থেকে বাইক চালিয়ে যাচ্ছি। এত রেগে আছেন কেন? খেয়েছেন কিছু? কিভাবে খাবো? পকেটে একটা টাকাও নেই, সব টাকা দিয়ে তেল ভরছি। ঠিক ভেবেছিলাম ক্ষুধা লেগেছে আপনার, তাই এত রেগে আছেন। আচ্ছা, বিকাশ নেই আপনার? না, প্রয়োজন হয় না। তাহলে কিভাবে হবে? আচ্ছা আপনি আসুন। বলেই কল কেটে দিল। যাওয়ার সময় যতটা সময় লেগেছে এখন লাগবে না, ফুল স্পিডে চালাবো। এইবার প্রায় 1.5 ঘন্টার মধ্যেই আমি গ্রামে চলে এসেছি। গ্রামে ঢুকে কিছু দূর যাওয়ার পর দেখি সোলার সাইটের নিচে কেউ একজন দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। দূর থেকে খেয়াল করেছিলাম, কাছে যেতেই দেখি অধরা। কিন্তু রাতে এইখানে এইভাবে কি করছে? কি ব্যাপার ম্যাডাম, কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ করছিলাম, সে এসে গেছে। কে এসে গেছে? কাউকেই তো দেখছি না। আরে আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন আমার জন্য আবার অপেক্ষা কেন? আপনি না খেয়ে আছেন আমার জন্য, তাই খাবার নিয়ে এসেছি। আরে আরে করছেন কি? আর একটু পর তো আমি নিজের বাসায় চলে যাব। হ্যাঁ তা যাবেন, কিন্তু আমার জন্য সারাদিন না খেয়ে আছেন, তাই নিজে রান্না করে নিয়ে এসেছি। আমি খেতে পারবো না, দেরি হয়ে যাবে। একটু তো সময় লাগবেই, এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছি, প্লিজ না খেয়ে যাবেন না। এখন এখানে দাঁড়িয়ে খেলে যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? এখন তেমন মানুষ আসবে না, যারা আসবে তারা এসে গেছে, আর না হয় 10টার পরে আসবে। আচ্ছা যান, বাড়ি চলে যান। আমি এত কষ্ট করে রান্না করেছি। কিন্তু এখানে যে খাবো, হাত ধোয়ার মতো তো কিছু নেই, বাইক চালাবো কিভাবে? সমস্যা নেই, আমি খাইয়ে দিব। তারপর লোকমা মুখের সামনে ধরলো, না না খাবো না, আপনি আমার শত্রুপক্ষের লোক। কে বলতে পারে এই খাবারে বিষ মেশানো তো থাকতে পারে। ছি, আপনি আমাকে এত খারাপ ভাবেন? শোনেন, আপনার ক্ষতি করার কোনো ইচ্ছে আমার নেই, বিশ্বাস হলো না তো? আচ্ছা আমি খাইয়ে দেখাচ্ছি। তারপর কিছু নীরবতা। না না, মনে হয় মেয়েটা আমার কথায় সত্যি কষ্ট পেয়েছে, না হলে এত চুপ হয়ে যাওয়ার কথা না। তারপর আমি বললাম, কি হলো, খাবার কি দিবেন নাকি চলে যাব? কোনো কথা না বলে আবার আরেক লোকমা বাড়িয়ে দিল, আর আমি খেয়ে নিলাম। ও দিচ্ছে আর আমি খাচ্ছি। অধরা বলল, ও খুব তো বলেছিলেন খাবেন না, এখন দেখেন পুরো খাবার শেষ করে ফেলছেন। ক্ষুধা বেশি লাগছিল তাই শেষ করে দিলাম, কিছু মনে করবেন না। কিছু মনে কেন করব? আপনার জন্যই তো এনেছি। মুখে খাবার লেগে আছে, টিস্যু নেই আপনার কাছে? আরে আমি কি বেড়াতে বের হয়েছিলাম যে টিস্যু রাখবো? ও আচ্ছা, তাহলে আর কি করার, আমার ওনা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। আচ্ছা চলেন, এবার আপনাকে নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। না না, অনেক সাহায্য করেছেন আমার, আর কোনো সাহায্য লাগবে না, আমি একাই বাসায় চলে যেতে পারবো।
একা যেতে পারবেন আমি জানি, কিন্তু এখন রাত আর আমার জন্যই রাতের বেলা আপনি এখানে এসেছেন, তাই আমার দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়া। আমি বাসায় যাব না, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। বাসায় তাই বলে এসেছি, আমাকে ওদের বাড়িতে নামিয়ে দিলেই হবে, আব্বু এসে আমাকে নিয়ে যাবে। আমি অদূরে ওর বান্ধবীদের বাসায় পৌঁছে নামিয়ে দিলাম। তারপর বলল, আচ্ছা তাহলে যান, সাবধানে যাবেন, আর কষ্ট দিলাম কিছু মনে করবেন না। আরে না না, মনে করার কি আছে, আর আপনাকেও তো কষ্ট দিয়েছি। আমি কখন বললাম আপনি আমাকে কষ্ট দিয়েছেন? তো আমি সেটা কখন বললাম? না, আমি আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছিলাম আপনি বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, প্রথমে বিরক্ত লাগলেও রাস্তায় যেতে যেতে যখন ওদের ভবিষ্যৎ পরিকল্পনা শুনছিলাম তখন খুব ভালো লাগছিল। আচ্ছা এখন আমি যাই। হ্যাঁ আচ্ছা যান, আর আমি আপনাকে ফোন দিতে পারি, ধরবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তারপর আমি বাসায় চলে আসি, আর আম্মু বলছে, ওই যে এসেছে মহারাজ, সারাদিন তো টোটো করে ঘুরে বাসায় আসছে, আর কোনো কাজ নেই তো? আম্মু এমন ভাবে বলছো কেন? কতদিন পর গ্রামে এসেছি, একটু ঘুরতে তো মন চায় আমার। তাই বলে না খেয়ে শুধু ঘুরবি? আর রাত করতে হবে না কেন? জানিস না এমনিতে আমাদের শত্রুরা সুযোগ খুঁজে বেড়ায়। আম্মু আমাকে নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। এই রে, আমি এখন খাবো কিভাবে? এমনিতে একটু বেশি খেয়ে ফেলেছি, তার উপর যদি এখন খেতে বসি পেট ফেটে যাবে। কি রে বিড়বিড় করে কি বলছিস? আসলে আম্মু, আমি বাইরে থেকে খেয়ে আসলাম মাত্র। কি খেয়েছিস তুই? এই তো আম্মু, হোটেল থেকে মাছ দিয়ে ভাত। মিথ্যে বলার আর জায়গা পাস না, তাই না? এটা কি শহর পেয়েছিস নাকি রাতের বেলায় হোটেলে তোর জন্য ভাত রান্না করে রেখে দিবে? ইস, ধরা খেয়ে গেছি। আমি বারবার ভুলে যাই আমি এখন গ্রামে। আমি বললাম, আম্মু আমি খাবো না, আমি ঘুমাতে গেলাম, আমাকে ডেকো না বলে আমার রুমে গিয়ে দরজা আটকিয়ে দিলাম। ফ্রেশ হতেও পারলাম না। আমি জানি বাইরে থাকলে আম্মু আমাকে জোর করে হলেও ভাত খাইয়ে ছাড়বে। বিছানা ঠিক করে শুয়ে পড়লাম। মাহিন, রনি ওরা যাত্রা দেখতে গেছে। বাসায় থাকলে আড্ডা দিতে পারতাম। ফোন পাশে রেখে শুয়ে আছি, ঘুম ঘুম ভাব চলে এসেছে। হঠাৎ ফোন কেঁপে উঠলো। আমি জানি এমন সময় আর কে ফোন দেবে, নিশ্চয়ই অধরা। ফোন হাতে নিয়ে দেখি সত্যি অধরা ফোন দিয়েছে। রিসিভ করলাম। এই যে মিস্টার, কি করেন? শুয়ে আছি, আপনি? বসে আছি। বাসায় কি শুয়ে পড়ছেন? অনেক ক্লান্ত নাকি? আরে তা না, আসলে বাইরে থাকলে আম্মু খাওয়ার জন্য ডাকবে, তাই রুমে এসে শুয়ে আছি। আপনার জন্য মিথ্যা বলে ধরা খেয়েছি। আমার জন্য আবার কিসের মিথ্যে বলছেন? বলছি হোটেল থেকে খেয়ে এসেছি। আরে হাসছেন কেন? যা পারেন না তা করতে চান কেন? সেই ছোটবেলা থেকে দেখে আসছে, কোনোদিন মিথ্যে বলে কাউকে ধোকা দিতে পারেননি, সব সময় ধরা খেয়েছেন। আরে আমি তো মাঝে মধ্যে ভুলে যাই যে আমি গ্রামে আছি। আচ্ছা বাদ দেন, পাশের গ্রামে যাত্রা হচ্ছে, সবাই গেল, আপনি গেলেন না? যাওয়ার প্ল্যান ছিল, আপনার জন্য যেতে পারলাম না। আমি কি আপনাকে যেতে না করেছিলাম নাকি? না করেননি, কিন্তু কাঁধে একটা দায়িত্ব দিয়েছিলেন, তা পালন করতে করতে আর যাওয়া হলো না। তার জন্য কি আপনার মন খারাপ? একটু। তাহলে চলেন আমরা দুইজন গিয়ে দেখে আসি, বেশি দূরে না তো। মাথা খারাপ আপনার? এই রাতের আধারে দুজন ছেলে মেয়ে কোথাও যাচ্ছে, আপনার কি মনে হয় গ্রামের মানুষ দেখলে ছেড়ে দিবে? সেটাও ভাবার বিষয়। আপনি তো আবার ভূতে ভয় পান, তা না হলে একাই যেতে পারতেন। আপনাকে আর সেটা বলতে হতো না। আচ্ছা, ঘুম পাচ্ছে আপনার? না, এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই। তাহলে আমার সাথে কথা বলেন, মন ভালো হয়ে যাবে। আচ্ছা, আজ যে রান্না করে নিয়ে এসেছিলেন, সত্যি কি আপনার হাতের রান্না ছিল? হ্যাঁ, আমি রান্না করে নিয়ে গিয়েছিলাম। অসাধারণ হাতের রান্না। আবার খেতে ইচ্ছে করছে? হুম আচ্ছা, অন্য একদিন রান্না করে খাওয়াবো। কথা বলতে বলতে 3 ঘন্টা পার হয়ে গেছে, বুঝতেই পারিনি। তারপর আমি বললাম, এই ঘুমাবেন না? কেন, আপনার ঘুম পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে। আচ্ছা ঘুমান তাহলে, গুড নাইট। তারপর ঘুমিয়ে গেলাম। দিনগুলো এমন ভাবে কাটতে লাগলো। রাতে অধরার সাথে কথা বলে, দিনে দেখা করে, মাঝে মধ্যে ওকে নিয়ে ঘুরতে যেতাম। কেউ সেটা জানতও না। আমি বললাম, আচ্ছা আমরা যেভাবে চুরি করে ঘুরতে বের হই, যদি আমাদের পরিবারের লোক সেটা জানে তাহলে কি হবে ভাবতে পারছেন? কি আর হবে, 2-4টার, এর বেশি কিছুই হবে না। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় আপনাকে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিবে। আরে আমার আব্বু এত খারাপ না, আর
আপনার কি মনে হয় আমি আপনার সাথে ঘুরতে বের হই? আপু তা জানে না এই পুরো একটা ইউনিয়নের চেয়ারম্যান আমার আব্বু। সবাই আমার আব্বুকে চিনে, আর তার একমাত্র মেয়ে হলাম আমি। সবাই আমাকেও চিনে। এতদিন নিশ্চয়ই আপুর কানে এই কথাটা গেছে আমি আপনার সাথে ঘুরি, কথা বলি। কই, আমার আপু তো কখনো আমাকে কিছু বলেনি। এটা তো ঝড় হওয়ার আগের লক্ষণ। কবে কোথা থেকে ঝড় আসবে বুঝতেই তো পারবেন না। আমি সেসবের পরোয়া করি না। পরের দিন পর রাতে শুয়েছিলাম, এমন সময় অধরা ফোন দিল। রিসিভ করা মাত্রই বলল, এই জানেন কি হয়েছে? কি হয়েছে? আয়শারা তো ফিরে এসেছে, ওদের ফ্যামিলি থেকে মেনে নিয়েছে। এখন নাকি অনুষ্ঠান করে আবার বিয়ে দেবে। কি সত্যি নাকি? আপনাকে মিথ্যে বলে লাভ আছে আমার? কাল নাকি আয়শারা আমাদের বাসায় আসবে। পরের দিন বিকালবেলা আবার অধরার ফোন। হ্যাঁ ম্যাডাম বলুন, কি বলবেন? রাস্তায় বের হন, কথা আছে আপনার সাথে। সিরিয়াস কোনো কথা নাকি? বের হলেই বুঝতে পারবেন। আচ্ছা একটু অপেক্ষা করুন, আমি আসছি। বাইরে থেকে বের হয়ে হাঁটা ধরলাম। এতক্ষণ লাগে আসতে? সেই তখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আরে আপনারা এখানে কিভাবে? ভুলে গেলেন নাকি কাল রাতে বলেছিলাম না যে আজকে ওরা আসবে? ও হ্যাঁ, ভুলেই গেছিলাম। ভালো আছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। আচ্ছা ভাইয়ার নাম কি যেন ভুলে গেছি। রাব্বি ভাইয়া কেমন আছেন? ভাইয়া ভালো আছি। আপনাকে যে জন্য ডেকে আনা হলো। এই আয়শা, বল তুই। ভাইয়া, আপনারা দুজন আমাদের অনেক সাহায্য করেছেন, তাই আমরা দুজন চাইছি আমাদের বিয়ের সকল কিছুর দেখাশোনা আপনারা দুজন করবেন। অধরা থাকবে মেয়ে পক্ষে আর আপনি ছেলে পক্ষে। ভাইয়া, অধরা আপু এখানে সবকিছু দেখাশোনা করবে, আর আপনি আমার সাথে আমার বাসায় যাবেন। আচ্ছা বিয়ে কবে? আগামী শুক্রবারে বিয়ে, কিন্তু আপনাকে যেতে হবে মঙ্গলবারে। ওই আপনি কি বলেন? আমি কি বলবো এখন? আপনার উপরেই সব, আপনি যা বলবেন তাই। আচ্ছা আমি রাজি। তাহলে আমিও রাজি। তারপর চারজন মিলে ঘুরতে লাগলাম। ভাইয়া, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না ভাইয়া বলুন আপনি। আপনাদের দুজনকে পাশাপাশি খুব ভালো মানিয়েছে। রাব্বির কথা শুনে লজ্জা লাগছে। ধুর ভাইয়া কি যে বলেন না। সেদিন চারজন মিলে অনেক মজা করলাম। মঙ্গলবার চলে আসছে, রাব্বি আমাকে নিতে এসেছে, অধরাও এসেছে। অধরা বলল, এই শোনেন, কয়েকদিন তো দেখা হবে না, সাবধানে থাকবেন। আর কাছে গেলে তো আপনার হুঁশ থাকে না, একটু সাবধানে থাকবেন। আর কাজ শেষ করে রাব্বি ভাইয়ের সাথে থাকবেন। টোটো করে ঘুরবেন না। আর রাব্বি ভাইয়া ওনাকে দেখে রাখবেন, আর টাইম মতো খাওয়াবেন। ও কিন্তু লাজুক, ক্ষুধা লাগলেও মুখ ফুটে বলবে না, একটু দেখে রাখবেন। এত টেনশন করার কিছু নেই, আমি আছি তো। সেই ভরসায় ছাড়ছি কিন্তু। আচ্ছা আমরা যাই তাহলে। অধরাকে বিদায় দিয়ে আমরা রাব্বিদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাব্বি ভাইয়া আমাকে আমার রুম দেখিয়ে দিল। যদিও বিয়ের এখনো অনেক দেরি আছে, তাই লোকজন নেই, শুধু বাসার কিছু লোক আর দুই একজন আত্মীয় এসেছে। ভাইয়া বিশ্রাম নিন, অনেক দূর থেকে এসেছেন। বিকেলবেলা আমাদের গ্রাম ঘোরাতে নিয়ে যাব। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি ফিরে এসে শুয়ে পড়লাম। দুপুরবেলা রাব্বি আমাকে ডেকে তুলে দিল গোসলের জন্য। ভাইয়া, আপনি টিউবওয়েলে গোসল করেন? আমি নদী থেকে গোসল করে আসছি, এসে দুজন একসাথে খাবো। নদীতে গোসল করার আমারও ইচ্ছে হলো, তাই বললাম, ভাইয়া আমিও যাব আপনার সাথে। কিন্তু আপনার তো অভ্যাস নেই। অভ্যাস আছে, সমস্যা হবে না, চলুন গিয়ে গোসল করে আসি। তারপর আমি আর রাব্বি মিলে গেলাম। বাসা থেকে নদী বেশি দূরে না। সত্যি যতটুকু গেছি গ্রামটা আমাদের গ্রামের থেকে বেশি সুন্দর। অনেকদিন পর নদীতে গোসল করতে নামলাম, ভালোই লাগছে। ভাইয়া, বেশি গোসল করতে হবে না, চলুন, না হলে বাসায় না গেলে ঠান্ডা লেগে যাবে। আর আপনার কিছু হলে অধরা আপু আমাকে ছাড়বে না। চলুন। বাসা আসার পর দুজন মিলে খেতে লাগলাম। এই বাসার সবাই খুব মিশুক, শুধু আমি মিশুক না, সবার সাথে সহজে মিশতে পারি না। যাই হোক, খাবার খেতে বসলাম। ভাইয়া, কি লাগবে নিয়ে খাবেন, না হলে চাইবেন। রাব্বি আমার প্লেটে খাবার বেড়ে দিল, আমিও খেতে শুরু করলাম। যা দিয়েছিল তা সব শেষ করে ফেলেছি। আবার বলল, কি হলো ভাইয়া, কিছু তো নিলেন না? আমার পেট ভরে গেছে। আমি বুঝতে পারছি লজ্জা পাচ্ছেন। আচ্ছা শোনেন ভাইয়া, এটা নিজের বাসা মনে করে থাকবেন। এটা বলেই আবার আমার প্লেটে খাবার বেড়ে দিল। খেয়ে উঠে দুজন মিলে আড্ডা দিতে লাগলাম। সত্যি ভাইয়া, সেদিন আপনি না থাকলে কি যে হতো। তবুও তো শেষ পর্যন্ত মেনে নিল। হ্যাঁ, তবে সেদিন আমাদের ধরতে পারলে কিছুতেই মেনে নিত না, উল্টো আয়েশাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত।
আর আমি দেবদাস হয়ে যেতাম। আপনাদের রিলেশন কতদিনের ছিল? প্রায় 4 বছর রিলেশন। তার আগে মাসের পর মাস ওর পিছনে ঘুরতে হয়েছে, ঘাওড়া মাইয়া একটা, যা বলবে তাই করবে। আমার সাহস ছিল না পালানোর, ও আমাকে বাধ্য করেছিল। জানেন কি বলেছিল? যদি ওকে নিয়ে পালিয়ে না যায় তাহলে নাকি আত্মহত্যা করবে। এই কথা শুনে আমার সাহস থরথর করে বেড়ে গেল, আর পালিয়ে গেলাম। আপনাদের কখনো ব্রেকআপ হয়নি? ঝগড়া হয়েছে প্রচুর, কিন্তু কখনো ব্রেকআপ হয়নি। একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারতাম না। সেটাই ভালো। আচ্ছা, শপিং হয়েছে নাকি করবেন? কালকে ঢাকায় যাব শপিং করতে। আমারও কিছু কেনাকাটা করতে হবে। কালকে সকাল সকাল বের হব। আরো কিছু কথা বলে দুপুর পার করলাম। বিকালবেলা অনুভব করতে পারলাম আমার ঠান্ডা লেগে গেছে, কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। বলেছিলাম নদীতে গোসল করতে হবে, আমার কথা শুনলেন না। অধরা আপু জিজ্ঞেস করলে আমি বলে দেব যে আমি বলেছিলাম, আপনি আমার কথা শুনেন নাই। বিকালবেলা আমি আর রাব্বি পুরো গ্রাম ঘুরলাম। সত্যি অসাধারণ এক অনুভূতি। রাতে খেয়ে দিয়ে শুয়ে আছি, তখন অধরার কল। আমি রিসিভ করা মাত্রই, ওই হারামি, গেই আমাকে ভুলে গেলেন? একটা কল দেওয়ার প্রয়োজন মনে করলেন না? ভেবেছিলাম আপনি দেবেন, কিন্তু দেননি। পরে ভাবলাম হয়তো ব্যস্ত আছেন, তাই হয়তো দেননি, তাই আমিও দেইনি। আর আমার ফোনে ব্যালেন্স ছিল না। এখন আব্বুকে দিয়ে রিচার্জ করিয়ে আপনাকে ফোন দিলাম। আপনার কণ্ঠ এমন লাগছে কেন? মনে হচ্ছে ঠান্ডা লাগিয়েছেন, তাই না? কই না তো, আমি ঠিক আছি। চুপ, মিথ্যে বলবেন না। একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে ঠান্ডা লেগেছে। কি করে নাগালেন? এবার সেটা বলেন। নদীতে গোসল করছিলাম, মনে হয় তার জন্য ঠান্ডা লেগেছে। আমার ইচ্ছে করছে নদীর পানিতে আপনাকে চুপিয়ে মারতে। নদীর পানি সহ্য হয় না, তবুও কেন গোসল করতে গেলেন? আমার তো অভ্যাস ছিল, কে জানতো ঠান্ডা লাগবে। ওষুধ খাইছেন? না, কাল পর্যন্ত দেখবো, তারপর আনবো। আর শুনুন, কাল শপিং এ যাচ্ছি। তাই? আমার জন্য কি আনবেন? আপনি বলুন আপনার কি লাগবে। আমার শাড়ি লাগবে। আচ্ছা ঠিক আছে। এখন বলেন, রাতে খেয়েছেন? খেয়েছি। আপনি খেয়েছেন? খেয়ে আপনাকে ফোন দিলাম। আর শুনেন, কাল তো মনে হয় সকালেই বের হবেন। হ্যাঁ। আচ্ছা, এখন ঘুমিয়ে যান। আর শুনুন, বের হবার আগে আমাকে ফোন দিবেন। ঢাকায় পৌঁছে ফোন দিবেন। শপিং শেষে ফোন দিবেন। এতবার কেন ফোন দিব? আমি বলছি তাই দিবেন। আচ্ছা ঠিক আছে, দিব। এখন ঘুমান তাহলে। তারপর একে অপরকে গুড নাইট বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন খুব ভোরে রাব্বি আমাকে ডেকে তুললো। এনার মনে হয় বিয়ে করতে আর তর্স হয়েছে না। এত সকালে কেউ কাউকে ডেকে তুলে? কিছু করতে পারলাম না, উঠে দরজা খুলে দিলাম। ভাই গোসল করে নিন। এত সকালে গোসল কেন? এখন গোসল করে খেয়ে দিয়ে বের না হলে 10টার বাসে যেতে হবে, 8টার বাস ধরতে পারবো না। এমনিতে শীত পড়েছে, তার উপর এত সকালে গোসল, সব মিলিয়ে বিরক্তিকর সময়। আমি গোসল করে নিলাম। রাব্বি নদীতে গেছে গোসল করার জন্য। তারপর দুজনে খেয়ে রেডি হয়ে বের হলাম। রাব্বি কথা বলছে আয়েশার সাথে, আর আমি অধরাকে ফোন দিলাম। কি বের হয়েছেন? মাত্র বের হলাম। আচ্ছা, সাবধানে যাবেন। আর রাব্বি ভাইকে দেখে রাখবেন। গ্রামের ছেলে তো, তাই। এত ভাবতে হবে না। আর আমি রাব্বি ভাইকে নিয়ে ভাবতে কেন যাব? আয়েশা আমার মাথা খারাপ করে দিচ্ছে। ও তো টেনশনে শেষ হয়ে যাচ্ছে। টেনশন করতে না করুন। আচ্ছা, সাবধানে যাবেন। আর মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ, আমার সবকিছু মনে আছে। 8টার বাস ধরে ঢাকায় চলে আসলাম। এসে অধরাকে জানিয়ে দিলাম। শপিং মলে ঢুকে কেনাকাটা শুরু করলাম। প্রথমে কিনলাম রাব্বির জন্য, তারপর কিনলাম আয়েশার জন্য, তারপর ওদের পরিবারের সবার জন্য। রাব্বি ভাইয়া, এত কেনাকাটা করবেন, আগে বলবেন তো। কেন? আগে বললে কি হতো? মানুষ নিয়ে আসতাম বেশি করে। আচ্ছা চলুন আগে একটা লাগেজ কিনে নিই, তাছাড়া হবে না। লাগেজ কিনে সবকিছু ভরতে শুরু করলাম। একটা ভরে গেছে, আরো বেশ কিছু বাকি আছে। আর একটা ছোট লাগেজ কিনে সেটাই ভরতে লাগলাম। ওনার সব কেনাকাটা শেষ, এখন আমার জন্য কিনবো। আমার জন্য কেনার পর আমি শাড়ির দোকানে গেলাম। রাব্বি বলল, ভাইয়া শাড়ির দোকানে কি করতে এলেন? শাড়ি কিনবো তাই। কার জন্য কিনবেন? আসছে একজন, পরে বলবো। না বললেও আমি সেটা বুঝতে পারছি। আপনি অধরা আপুর জন্য শাড়ি কিনবেন। সত্যিটা যখন বুঝতে পারছে, তাই আর কথা বাড়ালাম না। শাড়ি কেনার পর সেটাকে সুন্দর করে প্যাকেট করে দিতে বললাম। বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে অধরাকে কল দিলাম। একটা অভ্যাসে পরিণত হয়েছে, রাত হলেই অধরার সাথে কথা বলতে ইচ্ছে করে। কথা বলার এক পর্যায়ে অধরা বলল,
তো আমার জন্য কি কিনলেন? শাড়ি কিনেছি, বাট এখন সেটা বলবো না, একটু মজা নিব। আমি বললাম, ও আমি তো আপনার কথা ভুলে গেছি, সত্যি আমি খুব দুঃখিত। আরে, দুঃখিত বলার কি আছে? আমি আপনার কে যে আমার জন্য কিছু কিনতে যাবেন? সমস্যা নেই। কিছু মনে করবেন না, ইচ্ছা ছিল কিন্তু মনে ছিল না। আমি কিছু মনে করিনি। এই আমি অনেক ক্লান্ত, ঘুমাই এখন। আচ্ছা, ঘুমান। একদম বাচ্চাদের মতো বাচ্চারা যেমন বায়না ধরে কিছু না পেলে যেমন করে অধরার কথাগুলো শুনেও আমার তেমন লেগেছিল। হাসি পাচ্ছিল, কখন হেসে দেবো তাই কল কেটে দিলাম। এখন সমস্যা হলো পাঠাবো কাকে দিয়ে। কি ভাইয়া, কিছু ভাবছেন নাকি? ভাইয়া, শাড়ি তো কিনলাম কিন্তু পাঠাবো কাকে দিয়ে? এটা নিয়ে ভাবার কি আছে? আমার এক ছোট্ট ভাই আছে না, ওকে দিয়ে কাল পাঠিয়ে দেব। পরের দিন রাব্বির ছোট ভাইকে দিয়ে শাড়ি পাঠিয়ে দিলাম। সাইকেল চালিয়ে গেছে, বেশি সময় লাগার কথা না। 1:25 অধরা কল দিয়েছে, আমি ধরলাম। ওই কুত্তা, বলেছিলেন কিছু আনেন নাই, তাহলে আজকে আমার জন্য কি পাঠিয়েছেন? যা চেয়েছিলেন তাই পাঠিয়েছি। তাই না? ভুলে গেছেন? কি করে ভুলবো? ভুলেন নাই যখন বলেছিলেন কেন যে ভুলে গেছি? জানেন কত কষ্ট হয়েছে আমার? কেন কষ্ট হয়েছে? কেন কষ্ট হয়েছে জানি না, কিন্তু কষ্ট হয়েছে। আমি তো আপনার সাথে মজা করেছিলাম শুধু। তাই বলে এভাবে সামনে পেলে আপনাকে কামড়ে দিতাম। কেন কামড়া দেন কেন? ইচ্ছে করছে কামড়াতে। এই শুনুন, আজ থেকে একটু বিজি থাকবো। জানি, আর কাল তো গায়ে হলুদ। আপনি কি আয়শাদের বাসায় থাকছেন নাকি বাসায় চলে যান? আয়েশা আমাকে যেতে দিলে তো যাবো। ও আচ্ছা, রাখি এখন। প্যান্ডেলের লোক চলে আসছে, দেখিয়ে দিতে হবে সবকিছু। যাই করেন না কেন, সময় মতো খেয়ে নেবেন, আর শোনেন, সাবধানে কাজ করবেন। আপনিও সময় মতো খেয়ে নিন। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে আমি প্যান্ডেলের লোকের কাছে গেলাম, তাদের সবকিছু বুঝিয়ে দিয়ে আমি চেয়ারে বসে রইলাম। রাব্বি ও আম্মুর সাথে হাটে গেছে গরু কিনতে। প্যান্ডেলের লোকদের সাথে চিল্লাচিল্লি করতে করতে আমার মাথা শেষ। করতে বলি একটা, আর করে বসে অন্যভাবে। মন চাচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু সেটা করলে অধরার সম্মানহানি হবে। না পেরে অধরাকে ফোন দিলাম আর বললাম, এই আমি বাড়িতে চলে যাব। কেন, কি হয়েছে? দূর, আর বললেন না, এদের সাথে চিল্লাচিল্লি করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। চিল্লাচিল্লি করলে লাভ হবে না, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলুন, আর নাস্তা পানির ব্যবস্থা করে দিন। দেখবেন আপনার কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে। আর যদি মাথা বেশি গরম হয়ে যায়, পুকুর থেকে একটা ডুব দিয়ে আসেন। এই আপনি কি আমার সাথে মজা করছেন? না, আপনার সাথে মজা করতে যাব কেন? আর খেয়ে নিন, মনে হয় না খেয়ে আছেন, তাই মাথা আরো বেশি গরম হচ্ছে। দূর, রাখলাম। আমি ভাবছিলাম অধরার সাথে কথা বললে মাথা ঠান্ডা হবে, কিন্তু ও আরো বেশি গরম করে দিল। যাই হোক, অধরা যা বললো তাই করে দেখি। আমি বাজারে গেলাম, 7 আপ বিস্কিট চানাচুর কিনে আবার বাড়িতে আসলাম। এসে বললাম, আপনারা অনেক কাজ করেছেন, এখন আসেন হালকা নাস্তা করে নিন। সবাইকে নাস্তা পানি করিয়ে বললাম, দেখেন ভাই, আমি এই বাড়ির কেউ না, ছেলের একজন ভালো বন্ধু মাত্র। আর এইসব কিছুর দায়িত্ব এসে পড়েছে আমার উপর। আপনাদের সাথে চিল্লাচিল্লি করে আমার কোনো লাভ নেই, কিন্তু একটু ভালোভাবে কাজটা করুন, তাহলে আমার সম্মানটা নষ্ট হবে না। তাদের আরো কিছু কথা বলে আমি কাজে লাগিয়ে দিলাম। এখন আগে থেকে ভালোভাবে কাজ করছে। গেট, প্যান্ডেল সবকিছুর কাজ শেষ, এখন বাকি আছে লাইটিং। রাব্বি আর ওর বাবা এখনো গরু কিনে বাসায় আসেনি। ভাবছিলাম লাইটিং এর দায়িত্ব ওদের কাছেই দেবো, কিন্তু এখন ওরা আসলো না। কিভাবে কি করবে আমি কি করে বলবো? আর বাকি রাখলে হবে না। আমি লাইটিং এর লোকদের খবর দিলাম, আগে থেকে বলা ছিল সবকিছু আগেই এনে রাখছে। বলেছিল প্যান্ডেলের কাজ শেষ হলে ওদের ফোন দিতে, ওরা এসে ওদের কাজ করবে। কি আর করা, সম্মানের ঝুঁকি নিয়ে নিজেই বলতে লাগলাম কোথায় কিভাবে লাইট দিয়ে সাজাতে হবে। ওদের কাজ শেষ সন্ধ্যা 7টার সময়, পুরো বাড়ি লাইট দিয়ে আলোকিত। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে। এখন ওদের কেমন লাগছে কি করে বলবো। সারাদিনের চিল্লাচিল্লি শেষে গেলাম গোসল করতে। গোসল করে বাড়িতে এসে দেখি ওরা গরু নিয়ে চলে আসছে। আমি রাব্বির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, দেখেন ভাই, কোথাও কিছু ভুল হলে মাপ চাই। না ভাইয়া, সবকিছু অনেক সুন্দর হয়েছে। আমি যেভাবে ভেবেছিলাম তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর হয়েছে। রাতে আর আমি অধরাকে ফোন দেয়নি। রাত 10টার দিকে অধরাই ফোন দিল। কিছুক্ষণ বাজার পর রিসিভ করলাম। কি, কাজ কি এখনো শেষ হয়নি? হয়েছে। তাহলে আমাকে ফোন দিলেন না যে? এমনি ফোন দেয়নি। আমার উপর কি রেগে আছেন কোনো ব্যাপারে? না, রেগে কেন থাকবো? দুপুরের কথার জন্য মনে হয় রেগে আছেন, তাই না? ওরা মাথা একদম খারাপ করে দিয়েছিল। ভাবছিলাম আপনার সাথে কথা বললে ভালো লাগবে,
কিন্তু উল্টো আপনিও আমার সাথে খারাপ করে দিলেন। সরি, বুঝতে পারিনি। আচ্ছা, খেয়েছেন তো? হ্যাঁ খেয়েছি, আর রাতে খাবার বেশি হয়ে গেছে। বেশি কিভাবে হয়? আপনি খাবেন আর আপনি জানবেন না? খাচ্ছিলাম তো, হঠাৎ রাব্বির বড় খালা প্লেটে ভাত দিল। না পারছিলাম কিছু বলতে, না পারছিলাম উঠে আস। এত মানুষের সামনে উঠে আসলে কেমন দেখায় না? সারাদিন তো কাজের মধ্যেই ছিলেন, কালকে অনেক কাজ, আজকে ঘুমান। আপনি কি করবেন? আমিও ঘুমাবো। আচ্ছা তাহলে ঘুমিয়ে যান। পরের দিন সকাল থেকে আয়োজন শুরু, মানুষ আসতে শুরু করেছে। দুপুর গড়াতে মানুষ ভর্তি লোক। গ্রামে যদিও গায়ে হলুদ হয় সন্ধ্যায়, কথা ছিল 50 জন যাবে ছেলে পক্ষ থেকে, আর মেয়ে পক্ষ থেকে আসবে 50 জন। কিন্তু দেখা গেল মেয়ে এসে গেছে 53 জন। ছেলেদের যাওয়ার কোনো উপায়ই নেই। সাথে সাথে 2 জন পুরুষ গেল। অধরাকে দেখতে ইচ্ছে কর, থাক গিয়ে দেখতে না পারলাম। অধরা আসবে তখন দেখে নিব। মেয়ে পক্ষের লোক চলে আসছে। আমি দাঁড়িয়ে সবাইকে শ্যাম্পু দিচ্ছিলাম। সবাইকে দেওয়া শেষ, কিন্তু অধরাকে দেখলাম না। ফোন দিয়ে দেখি, ফোন দিলাম আর বললাম, এই কই আপনি, আসলেন না কেন? দূর, আজকে যাব আবার কালকে যাব, এত হাঁটাহাঁটি ভালো লাগে না, তাই একেবারে কালকেই যাব। ও আচ্ছা ঠিক আছে। আপনাদের পক্ষ থেকে না 40 জন মেয়ে আর 10 জন ছেলে আসার কথা ছিল, তাহলে শুধু মেয়ে আসলো কেন? দেখেননি মহিলা হয়ে গেছে 53 জন, তাই আর ছেলে যায়নি। আপনি আসলেও তো পারতেন। কেউ তো যেতে বললো না, ওই 2 জনকেই বলেছে, তাই ওরা গেছে। আপনি তো আমাদের গ্রামেই আসলে সবাই ভাবতো মেয়ে পক্ষ। সেটা কিভাবে হয় জানেন না, এখন আমি ছেলে পক্ষের লোক। হ্যাঁ, তা তো বেশ ভালো করেই জানি। আচ্ছা, কাল তো আপনারা আসবেন, গাড়ির ব্যবস্থা করেননি? হ্যাঁ করা হয়েছে তো। তাহলে ঠিক আছে। কাল আপনি মেয়ের সাথে আসবেন তাই না? হ্যাঁ, মেয়ের সাথে যাই তো কিছু লোক। পরের দিন সবাই বের হচ্ছে, বরের জন্য আলাদা গাড়ি আর লোকের জন্য বাস। আমি বরের গাড়িতে উঠে বসেছি, মেয়ের বাড়ির সামনে চলে এসেছি। গেটে কি হয় সবার জানাই আছে, বললাম না। বিয়ে বাড়িতে সাধারণত বরের জুতো চুরি হয়, কিন্তু এখানে দেখি আমার জুতো নেই। চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু জুতো নেই। অধরা আমার কাছে এসে বলল, দেখে মনে হচ্ছে কিছু খুঁজছেন। দেখুন না কি কাণ্ড, আমার জুতো চুরি হয়ে গেছে। ওমা, সে কি, আপনার জুতা চুরি হয়ে গেল? একটু দেখেন না কে নিল আমার জুতা। জুতা খুঁজে বের করে দিতে পারি যদি আমাকে শাড়ি পরতে সাহায্য করেন। কিন্তু আমি তো শাড়ি পরাতে পারি না। আমি দেখিয়ে দেব, আপনি সেই মোতাবেক করলেই হবে। আগে আমার জুতো এনে দিন। আগে বলুন, আমাকে শাড়ি পরতে সাহায্য করবেন? হ্যাঁ করব। তারপর অধরা চলে গেল। কিছুক্ষণ পর 2টা পিস্তি এসে জুতা দিয়ে বলল, ভাইয়া আপু আমাদের সাথে আপনাকে যেতে বলেছে। আমি ওদের সাথে গেলাম, একটা ঘরে ঢুকিয়ে দিয়ে ওরা চলে গেল। তারপর অধরাকে শাড়ি পরতে সাহায্য করলাম। শাড়িতে আমাকে কেমন লাগছে? পুরো একটা নীল পরীর মতো লাগছে। এখন যে আপনাকে পাঞ্জাবি চেঞ্জ করতে হবে। আমি কেন পাঞ্জাবি চেঞ্জ করব? আর আমি বাড়তি পাঞ্জাবি সাথে আনিনি। আমি এনে রেখেছি, এই নিন, এটা আপনার। নীল পাঞ্জাবি কেন? আপনি আমাকে নীল শাড়ি গিফট করেছেন, আমিও রিটার্ন করলাম। তাড়াতাড়ি চেঞ্জ করে নিন, ওদের বের হওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা চোখ বন্ধ করুন, চেঞ্জ করছি। তারপর চেঞ্জ করে আমরা বের হলাম। মেয়ে নিয়ে আমরা বের হচ্ছি, ওদের গাড়িতে উঠিয়ে দিয়ে উঠতে যাব। ঠিক তখনই অধরা বলল, এই, আপনি এই গাড়িতে না, আমার সাথে বাসে যাবেন। কেন বাসে কেন? এতগুলো অপরিচিত মানুষের সাথে যেতে আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে চলুন। অধরাকে নিয়ে বাসে উঠলাম। প্রায় সবাই হা করে তাকিয়ে আছে। আমি আর অধরা পাশাপাশি বসলাম। ছেলের বাসায় আসার পর রাতে নাচ গানের অনুষ্ঠান। আমি আর অধরা আবার পাশাপাশি বসে আছি। ওর উক্তি ও আলাদা থাকবে না, কাউকে চিনে না, কে কি বলবে তাই। কয়েকজন নেচে যাওয়ার পর এক পিচ্চি এলো নাচতে শুরু করার পর। অধরা বলল, দেখুন না, পিচ্ছি কত সুন্দর নাচতেছে, মনে যাচ্ছে। এভাবে কাছে গিয়ে আমার পাঞ্জাবি টেনে ধরে বলল, এইভাবে একটা উম্মা দিই। আমার গালে একটা চুমু দিল। চুমু খেয়ে তো আমার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বললাম, এটা কি হলো, আমাকে এভাবে চুমু দিলেন কেন? আসলে বুঝতে পারিনি, আমি এত উত্তেজিত হয়ে গেছিলাম। এটা বলেই অধরা উঠে দৌড় দিল। আমার লজ্জা লাগছে, কেউ কি চুমুর দৃশ্য দেখে ফেললো নাকি? আমি চারপাশে একটু চোখ বুলিয়ে নিলাম, না, সবাই নাচ দেখতে ব্যস্ত। বেঁচে গেছে। আমি নাচ দেখতে লাগলাম। যখন চুমু দিল মনে হলো ঠান্ডা একটা পরশ পেলাম। এখনো যে জায়গাটা ঠান্ডা লাগছে, অনেকক্ষণ বসে থাকার পর আর ভালো লাগছিল না। আমি উঠে চলে গেলাম। রাব্বি ভাইয়া ওনার বন্ধুদের সাথে বসে আছে, এখন আর ওইখানে যাব না। আমি আমার রুমে গেলাম। রুমে আরো 2 জনকে থাকতে দিতে হয়েছে, তারা কেউ এখন রুমে নেই।
কোথাও ভালো লাগছে না, বারবার শুধু সেই মুহূর্তের কথাই মনে পড়ছে। অধরা গেল কই? ও তো বলেছিল একা ঘুরতে নাকি ভয় পায়। আমি খুঁজতে লাগলাম, কোথাও দেখা মিলছে না। মনে হয় আয়শার সাথে আছে। যা ভেবেছিলাম ঠিক তাই, আয়শার সাথেই বসে আছে। আমাকে দেখে মাথা নিচু করে ফেললো, মনে হয় খুব বেশি লজ্জা পাচ্ছে। আমার একটু একটু লজ্জা লাগছে। আমি বললাম, এই আপনি তখন উঠে চলে আসলেন কেন? এমনি আয়েশা এখানে একা ছিল তাই। না ভাইয়া, ও মিথ্যা বলছি। চুমু দেবার পর ওর নাকি আর একটা দিতে ইচ্ছে করছিল। মানুষ ছিল বেশি, কখন কার সামনে গিয়ে বসবে, তাই চলে এসেছে। আয়েশা, তুই কেন ওকে এস বলে দিলি? আরে ইয়ার, যা সত্যি তাই বললাম তো। আচ্ছা যা, ও একা দাঁড়িয়ে আছে, রুমে কেউ নেই, আমি চোখ বন্ধ রাখছি, দিয়ে দেই। না না, অবস্থা ভয়াবহ। এখানে থাকলে কিছু একটা হতে পারে। এই আমি গেলাম, আশেপাশে আছি, দরকার হলে ফোন দিয়েন বলে রুম থেকে বের হয়ে আসলাম। কি বজ্জাত মেয়ে বাবা! বাইরে নিরিবিলি জায়গায় একটা চেয়ার নিয়ে বসে আছি, অনেকক্ষণ ধরে ভালোই লাগছে। অধরা ফোন দিছে। হ্যাঁ ম্যাডাম, বলুন কি বলবেন? কই আছেন আপনি? কোথাও পাচ্ছি না যে। বাড়ির দক্ষিণ পাশে খালি জায়গায় চেয়ার নিয়ে বসে আছি। আচ্ছা আপনি থাকুন, আমি আসছি। কয়েক মিনিট পর অধরা এসে বলল, আর কত চাপ দেখবেন, এবার একটু আমার দিকে নজর দিন। আপনার দিকে নজর দিলে তো আপনি লজ্জা পাবেন, চোখ নামিয়ে নেবেন। মোটেও না, একবার নজর দিয়েই দেখুন না। আচ্ছা ঠিক আছে বলে অধরার দিকে তাকালাম। অধরাও আমার দিকে তাকিয়ে আছে, কারো চোখের পলক পড়ছেই না। শেষে আমি হেরে গেলাম। অধরা বলল, কি পারলেন না তো? তখন তো আপনি লজ্জা পাচ্ছিলেন। হ্যাঁ, একটু লাগছিল। আচ্ছা, শাড়ি পরেই থাকবেন নাকি? না, চেঞ্জ করব। তো এখনো করেননি কেন? একটা কাজ বাকি আছে তো। কাজ কি? কাজ বাকি আছে? একটু উঠে দাঁড়ান, আমি বলছি। আমি উঠে দাঁড়ালাম। অধরা আমার পাশে এসে সেলফি তুলতে শুরু করলো। আমিও কিছু বললাম না। ভালোই লাগছে অধরার স্পর্শ। আমার মনে দুষ্টুমি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে, নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছি। হঠাৎ অধরা বলল, কি হলো, আপনাকে এমন লাগছে কেন? সোজা হয়ে দাঁড়ান, শেষে একটা সেলফি তুলবো। আমি সোজা হয়ে দাঁড়ালাম। অধরা ওর ঠোঁট আমার গালের সাথে স্পর্শ করে একটা ছবি তুললো। তারপর আমি বললাম, কি ব্যাপার, এভাবে ছবি তুললেন কেন? আমার ইচ্ছে হলো তাই। চলেন গিয়ে ঘুমাই, অনেক রাত হয়ে গেছে। আর একটু থাকি না? না, আর এক সেকেন্ডও না। কখনকার নজর পড়বে বলা যায় না, চলেন। বলে আমার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসলো। তারপর আমাকে রুমে ঢুকিয়ে দিয়ে ও চলে গেল। রাত অনেক হয়েছে। আমি পাঞ্জাবি পাজামা খুলে টি শার্ট গায়ে দিলাম। তারপর দিলাম এক ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে দরজা খুলে বের হলাম। আজকে এই বাড়িতে খাওয়া দাওয়া হবে, তাই অনেক লোক আছে। আমি ব্রাশ হাতে নিয়ে বাইরের দিকে যাচ্ছিলাম। সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু ব্যাপারটা কি সেটাই তো বুঝতে পারছি না। একজন বলেই বসলো, কি ভাই, বাসর কি রাব্বি ভাইয়ের হয়েছে নাকি আপনার? আমি বললাম, মানে কি কি বলতে চাচ্ছেন আপনি? ভাই, ঘরের ব্যাপার ঘরেই রাখা ভালো। সবাইকে দেখিয়ে কি লাভ? কি দেখলাম ভাই? আপনার গালে দেখুন লিপস্টিকের দাগ লেগে আছে। তার কথা শুনে কাল রাতের কথা মনে পড়ে গেল। অধরা কালকে কি করেছিল? রে, মান সম্মান সব শেষ। বলে দিলাম এক দৌড়ে নদীর পাড়ে চলে এসেছি। ব্রাশের মধ্যে যে টুথপেস্ট ছিল, আঙুল দিয়ে উঠিয়ে গালে লাগিয়ে ধুয়ে নিলাম। বজ্জাত মেয়ে কোথাকার! কিস করে দিবি ভালো কথা, লিপস্টিকের কি দরকার ছিল? আমার মান সম্মান সব খেয়ে দিল। বাসা আসার পর সবাই আমাকে দেখে হাসছিল। আমি তো লজ্জায় শেষ। সবাই তো জানে আমার বউ নেই, আর আমি এখানে একা এসেছি। সবাই হয়তো ভাবছে এখান থেকে কোনো মেয়ে পটিয়ে তার সাথে আকাম কোকাম করেছি। অধরাকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম একজাক মেয়ের মধ্যে বসে আছে। আমি সেখানে যেতেই মেয়েগুলো বলল, আপু, দোলা ভাই আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে, যান গিয়ে শুনে আসুন কি বলে। ও মাগো, মেয়েগুলো আমাকে দোলা ভাই বললো? কোন হিসেবে সেটাই তো মাথায় ঢুকছে না। বজ্জাত মেয়ে আমার কাছে এসে বলল, এ মানে অধরা। কি হলো, কিছু বলবেন? পরে বলছি, তার আগে বলুন মেয়েগুলো আমাকে দোলা ভাই বললো কেন? কিছু মনে করবেন না, আমি ওদের বলেছি আপনি আমার হবু স্বামী। কি আবার বলেন তো, কি বলছেন? আপনি আমার হবু স্বামী তাই বলেছি। ও মাগো, এত বড় মিথ্যা কথা কেন বলছেন? কি করব, বিয়ে বাড়ির ছেলেগুলো এত ফাজিল, মেয়েগুলোকে দিয়ে প্রপোজ পাঠিয়েছিল। আমি আপনাকে দেখিয়ে বলেছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর উনি আমার হবু স্বামী। কিছু মনে করবেন না, নয়তো ওই ছেলেগুলো
আমাকে অনেক ডিস্টার্ব করতো। আচ্ছা, কিছু মনে করবো না, কিন্তু আপনার জন্য তো আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আসলে বুঝতে পারছিলাম না কি বলবো, আপনাকে দেখে মনে হলো তাই। আরে সেই ব্যাপারে না, কাল যে চুম্মা দিলেন, আপনার ঠোঁটের লিপস্টিক আমার গালে লেগেছিল, আর এখনই সবাই দেখে হাসাহাসি করছে। ধুর, এতে সম্মানহানির কি আছে? কি নেই তা বলেন? সবাই জানে আমি অবিবাহিত, আমার বউ নেই, আমি একা এসেছি। একা এসেছিলাম এটুকু ঠিক আছে, কিন্তু সবাই এটাও জানে আমি আপনার হবু বউ। সোয়েতে লজ্জা পাবার কিছুই নেই। বুক ফুলিয়ে হাঁটুন। আরে আরে, কি করেন? বুক উঁচু করছেন কেন? ও মা, আপনি না বললেন বুক ফুলিয়ে হাঁটতে? আরে, কথার কথা বলেছি। আর কি সব পরে আছেন? যান গিয়ে ভালো জামা পরেন। কেন, এটা কি ভালো না? সাদা টি শার্ট আপনাকে একদম বাজে লাগছে। লাগুক, আমি এটাই পরে থাকবো। এখন গিয়ে টি শার্ট চেঞ্জ না করলে চুম্মা দিয়ে শার্টের মার্ক করে দেব, এই বলে দিলাম। দেন, আপনি তো আমার হবু বউ, সবার সামনে চুম্মা দিতে পারলে আমি কেন দিতে পারবো না? সত্যি দেব কিন্তু। তো আমি কি মিথ্যা বলছি নাকি? চারপাশে দেখছেন কত লোক আছে? লোকজনকে আমি ভয় পাই নাকি? আচ্ছা, আপনি এত গাওড়া কেন? আপনি ঘাওড়া, আপনার বাপ ঘাওড়া। হাই আল্লাহ, এখানে আমার আপু কি করলো? আমার আব্বু বলেছে সে জমি বিক্রি করবে না, তবুও কেন আব্বুর পেছনে পড়ে আছে? আচ্ছা বাদ দিন, আজকে দুপুরে আমরা নদীতে গোসল করতে যাব। আচ্ছা ঠিক আছে, যাব। দুপুরবেলা সবাই বের হচ্ছে, অধর আমাকে ডেকে নিয়ে গেল। ছেলে কম মেয়ে বেশি। যাওয়ার সময় সবাই বলা বলি করে যাচ্ছিল নদীতে গঙ্গা মা আছে, সে নাকি মাঝে মধ্যে মানুষ ধরে নিয়ে যায়। গ্রামে এমন অনেক কাহিনী আছে, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, কিন্তু নিজে কখনো প্রত্যক্ষ করিনি। নদীর পাড়ে চলে এসেছি। অধরা চমাকে বলল, আচ্ছা, আপনি এখানে বসে থাকুন, আমরা গোসল করে আসছি। কে? কেন আমি বসে থাকবো কেন? আমি কি গোসল করব না? হ্যাঁ, অবশ্যই করবেন, তবে বাসায় গিয়ে টিউবওয়েলে। না, আমি নদীতে গোসল করব। চুপচাপ এখানে বসে থাকুন, নয়তো ওই যে দেখছেন গাছের ডাল, ওটা দিয়ে ঠ্যাং ভেঙে দেব। কি গুন্ডি মেয়ে রে বাবা, কি আর করব, হবু বউ বলে পরিচয় দিয়েছে, একটু আর একটু কথা শুনতেই হয়। আমি গায়ে হাত দিয়ে বসে আছি আর ওদের গোসল করা দেখছি। আহারে, সবাই কত আনন্দ করছে, আর আমি হঠাৎ সবাই অধরা অধরা বলে চিৎকার করছে আর বলছে, ভাইয়া অধরাকে তো দেখা যাচ্ছে না। আমিও ভালো করে নজর বলিয়ে দেখলাম, না কোথাও নেই, একটু আগেই তো ছিল। আর এখন নদীতে পানি, বেশি কিছু না ভেবে দিলাম এক ঝাঁপ। খুঁজতে খুঁজতে নদীর মাঝে চলে এসেছি। আমি সাঁতার জানলেও বেশি পানিতে সাঁতার পারি না, ডুবে যাই। আমি ভুলেই গেছিলাম আমি নিজেই ডুবে যাচ্ছি, ইচ্ছে মতো পানি খাচ্ছি। অধরা উঠে বলল, কি রে, মামুন কোথায়? সবাই বলল তুই যেভাবে বলছিলি সেই মোতাবেক করলাম। ও নদীর মাঝে চলে যায়, তারপর তো আর দেখছি না। আরে তোরা করছিস কি? তোদের না বললাম ওদের নদীর মাঝে যেতে দিস না, ডুবে যায়। তারপর খোঁজা শুরু হলো। কয়েকজন মিলে ধরে উপরে আনলো, জ্ঞান নেই। পানি অতিরিক্ত খাওয়াতে পেটে চাপ দিয়ে পানি বের করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সবাই বলছে মুখের মধ্যে ফু দিয়ে নিঃশ্বাস নেওয়া স্বাভাবিক করতে। সবার কথা শুনে অধরা নিজেই মুখের সাথে মুখ লাগিয়ে ফু দিয়ে নিঃশ্বাস নিতে সাহায্য করছে। কিছুক্ষণ পর আমি চোখ মেলে তাকালাম, সবাই ভেজা কাপড় দাঁড়িয়ে আছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি অধরা পাশে বসে আছে, আর ওর চুলগুলো এখনো আমার মুখের উপর আছে। আহা, কি সুন্দর চুলের ঘ্রাণ। অধরা বলল, এখন কেমন লাগছে? মরতে মরতে বেঁচে গেছি, নিঃশ্বাস তো নিতেই পারছিলাম না। সবাই বলল, বউ থাকতে এত চিন্তা কিসে? যাই হোক, ফ্রিতে মুভির কিছু দৃশ্য দেখতে পেলাম। এই তোরা চুপ করবি? এই কেউ কি ছবি তুলেছিস এত সুন্দর একটা মুহূর্তের? হ্যাঁ, আমি তুলেছি। এই দেখেন দুলাভাই, আপনাদের রোমান্টিক দৃশ্য। তারপর আমি সুস্থ হয়ে বিয়ে বাড়ির কাজ সম্পন্ন করে বাড়িতে চলে আসি। আসার পর মা বাবার সাথে কথা বললাম। এভাবে আমার দিন চলতে থাকে। তার মাঝে অধরা তো আছেই। কিছুদিন আমাদের বাপজান আর এদিকে চেয়ারম্যান বাড়ির লোক সবকিছু ঝামেলা মিটিয়ে নিলে মিশে থাকতে শুরু করে। এদিকে আমি আর অধরা জড়িয়ে প্রেম করতে থাকি। এভাবে অনেকদিন কাটানোর পর আমাদের বিয়ে হয়ে যায়। তারপর আমাদের নতুন একটা রাত এসে পড়ে আমাদের মাঝে, কিন্তু আমি সেই রাতটার জন্য অনেক অপেক্ষাই করেছিলাম। অবশেষে পেয়ে গেলাম, আর আমি বাসর রাতে বিড়াল মারবো। আর যদি আপনারাও বাসর রাতে বিড়াল মারতে চান, তাহলে নতুন বিয়ে করে বিড়াল মারুন।